এই ছেলের এই অবস্থা কেমনে হয়েছে? মনে তো হচ্ছে অনেক বাজেভাবে মারা হয়েছে। আর এই ছেলেই বা কে? আপনার তো কোনো সন্তান নেই। রাত্রি আপু কি বলবে কিছু ভেবে পাচ্ছেন না। তখন রাত্রি বলে, আঙ্কেল, আমি যখন ভার্সিটি থেকে আসছিলাম তখন দেখি এই ছেলেটা রাস্তার মধ্যে এইভাবে পড়ে আছে, তাই আমি তুলে বাসায় নিয়ে আসি। হসপিটালে নেওয়া উচিত ছিল। আচ্ছা যাই হোক, আমি দেখছি। তারপর ডাক্তার ইভানের যে ক্ষত স্থানগুলো হালকা রক্ত পড়ছিল সেগুলো পরিষ্কার করে ওয়ান টাইম টেপ লাগিয়ে দেয়। তারপর একটা ইনজেকশন পুশ করে কিছু ওষুধ আর মলম লিখে দিয়ে বলে, এই ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। আর এই মলমটা শরীরে লাগাবেন, ক্ষতস্থানগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তাই এটাও গুরুত্বপূর্ণ। আঙ্কেল, জ্ঞান তো এখনো ফিরলো না, কিছু হয়ে যাবে না তো? না মা, কিছু হবে না, চিন্তার কোনো কারণ নাই। একটা ইঞ্জেকশন দিয়েছি, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আঙ্কেল, সুস্থ হতে কতদিন লাগবে বলতে পারবেন? বেশি দিন লাগবে না, ভালোভাবে সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। আর কোনো সমস্যা হলে ফোন করবেন। ঠিক আছে, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। চলুন। আর ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন, আর সাথে মলমটা। ঠিক আছে। রাত্রের আপু ডাক্তারকে একটু এগিয়ে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে বাসায় চলে আসে। আর ইভানের রুমে গিয়ে ওষুধগুলো রেখে সেখানেই বসে রইল। রাত্রি এবং তার আব্বু সবাই ইভানের দিকে লক্ষ্য রাখতে লাগলো আর সোফায় বসে রইল। কেউ কোনো কথা বলছে না। প্রায় 1 ঘন্টা পর ইভানের জ্ঞান ফিরে। ইভান আগের দিনের মতোই নিজেকে খাটে আবিষ্কার করে, কিন্তু ইভান লক্ষ্য করে আজ তার হাত বাঁধা নেই, খোলা আছে। এটা দেখে ইভান বেশ অবাক হয়। ইভানের জ্ঞান ফিরতে দেখে রাত্রির বাবা ও তার আম্মু সামনে গিয়ে ইভানের পা জড়িয়ে ধরে বলতে লাগে, বাবা, আমার মেয়েটাকে মাফ করে দিও। ও না জেনে তোমাকে মেরেছে। তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও। আমার মেয়ের তুমি কোনো ক্ষতি করো না। ইভানের জ্ঞান ফিরতেই আচমকা রাত্রির বাবা ইভানের পা জড়িয়ে ধরে এসব কথা বলে। ইভান অনেকটা অবাক হয়। ইভান রাত্রির আব্বুকে চেনে তাদের বাসায় যাওয়ার কারণে। ইভান রাত্রির আব্বুর কথা শুনে বুঝতে পারে যে রাত্রি তার মেয়ে। সাথে সাথে ইভান বলে, আরে আঙ্কেল, কি করছেন? পা ছাড়েন, আপনি আমার বাবার বয়সী। বলো, আমার মেয়ের কোনো ক্ষতি করবে না তুমি? ওর হয়ে আমি তোমার কাছে মাপ চাইছি। কথা দিলাম আপনার মেয়েকে কিছু করব না আমি। কিন্তু কিন্তু কি? আপনার মেয়ের কোনো ক্ষতি করব না আমি, কিন্তু আমার এর পরিবর্তিতে কিছু লাগবে। আমার কাছে আবার তোমার কি লাগবে? আমার কাছে তো এমন কিছুই নাই যে তোমার প্রয়োজন। আমার যেটা লাগবে সেটা শুধু আপনার কাছেই আছে, তা আমার লাগবে। আমার কাছে এমন কি আছে যে সেটা তোমার লাগবে? বলো তোমার কি লাগবে, তুমি যা চাও তাই দিব। শুধু আমার মেয়ের কোনো ক্ষতি করো না। কথা দেন যে আমি যেটা চাইবো সেটা আপনি দিবেন। আমি কথা দিলাম, তুমি যা চাইবে আমি তাই দিব। এখন বলো তোমার কি লাগবে, সম্ভব হলে এক্ষুনি দিচ্ছি। এখন আমার কিছুই লাগবে না, যখন সময় হবে আমি চেয়ে নিব। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম। ইভান আর রাত্রির আব্বুর কাহিনী দেখে রাত্রি ও তার আম্মু এক কিছুটা অবাক হয়। কি এমন জিনিস যে ইভান চাইবে? এসব দেখে খানিকটা রাগ হয় রাত্রি, কিন্তু কিছু বলে না। তখন রাত্রির আব্বু বলে, তোমাকে কি বাসায় দিয়ে আসবো? রাত্রির আব্বুর কথা শুনে ইভানের তার আব্বুর কথা মনে পড়ে। ইভানের তো মনে ছিল না কাল থেকে। ইভান পকেটে হাত দেয়, দেখে ফোনে হয়তো রাত্রি সরিয়ে রেখেছে। এটা ভেবে ইভান বলল, এই অবস্থায় যদি আমি বাসায় যাই আর আব্বু যদি জানে আপনার মেয়ে আমার এই অবস্থা করেছে, তাহলে আব্বু কী করবে সেটা নিশ্চয়ই জানেন। আপনি তো আমার আব্বুকে চেনেন, তিনি কেমন। তো এখন কি করবে? একটা কাজ করো, তুমি সুস্থ না হওয়া পর্যন্ত এখানে থাকো। এসবের জন্য যখন আমার মেয়ে দেই তখন তোমার ফুল রেসপন্সিবিলিটি আমার মেয়ের। ঠিক আছে। রাত্রি ভুরু কুচকে তাকালো ইভান আর তার আব্বুর দিকে, কিন্তু কিছু বলল না। তারপর রাত্রির আব্বু ও আম্মু আরও কিছু কথা বলে রুম থেকে বের হয়ে গেল। ইভান রাত্রির দিকে বলে, কি হলো, এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? আমাকে ক্ষমা করে দে। কেন? সব কিছুর জন্য, না জেনে এইভাবে তোকে মারার জন্য। তুই তখন মিথ্যা কথা বলছিলি কেন, কুত্তা? কি মিথ্যে কথা? তুই যে তোর আম্মুকে মেরে ফেলেছিস, এটা। যা সত্যি তাই বলেছি। আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। দেখ, নিজেকে দোষ দেওয়াটা বন্ধ কর। আব্বু আমাদের সব বলেছে। আর তুই তখন ছোট ছিলি, তোর তখন বোঝার ক্ষমতাও হয়নি। তুই কিছু বুঝতি না, তাই এমন হয়েছে। এটা একটা মাত্র অ্যাক্সিডেন্ট।
যেটা হয়তো আল্লাহ এইভাবে তোর ভাগ্যে লিখেছিল। ভাগ্যের কথা বলেন? আমি আমার ভাগ্যকে অনেক ভয় পাই। যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকেই হারিয়ে ফেলি। না পেলাম মায়ের ভালোবাসা, না বাবার ভালোবাসা। তুই নিজে নিজে তোর ভাগ্যটাকে দোষ দিচ্ছিস। তোর আব্বু তোকে অনেক ভালোবাসে, সাথে তোর আম্মু মিসেস মেহের চৌধুরী। না, আমাকে কেউ ভালোবাসে না। না ইকরাম চৌধুরী, না মেয়র চৌধুরী। ইকরাম চৌধুরী আমাকে ভালোবাসলে মিসেস মেয়র চৌধুরীকে বিয়ে করতো না। আর মিসেস মেয়র চৌধুরী ইকরাম চৌধুরীর টাকা পয়সা দেখে ওনাকে বিয়ে করে। আচ্ছা, একটা কথা ভাবছে, যদি মিসেস মেহের চৌধুরী তোর আব্বুর টাকা পয়সার লোভে তাকে বিয়ে করতো, তাহলে তিনি নিজে সন্তান নিতেন, তোকে এভাবে ভালোবাসতো না। আব্বু আমাকে বলেছে মিসেস মেহের চৌধুরী তোকে নিজের ছেলে ভাবে, আর তার জন্য বিয়ের পর কোনো সন্তান নেয়নি, তোর অযত্ন হবে বলে। নিজের সন্তান হলে যদি তোকে অবহেলা করে, সেই ভয়ে তিনি সন্তান নেননি, কারণ উনি তোকে নিজের সন্তান ভাবে। আর তোর আব্বুও তোকে অনেক ভালোবাসে, কারণ 4-5 বছর বয়সী একটা ছেলের জন্য মা নামক নারীটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন মায়ের প্রয়োজন সবচেয়ে বেশি। তাই তোর আব্বু তোর ভবিষ্যতের কথা ভেবে মিসেস মেহের চৌধুরীকে বিয়ে করে নিয়ে আসে। স্টপ! আমি আর এসব নিতে পারছি না। প্লিজ এসব বন্ধ করুন। রাত্রি আর কিছু বলতে যেও বলল না, চুপ করে ইভানের দিকে তাকিয়ে রইল। ইভানও কিছু বলছে না। ইভান বড় একটা নিঃশ্বাস ফেলে রাত্রিকে উদ্দেশ্য করে বলল। আমার ফোনটা কই? রাত্রি কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রি তার রুমে গিয়ে ইভানের ফোনটা লক করা ড্রয়ার থেকে বের করে ইভানের কাছে এসে ইভানকে দিয়ে দিল। ইভান ফোন হাতে নিয়ে দেখে ফোন বন্ধ করে রাখা। ইভান ফোনটা তাড়াতাড়ি ওপেন করে। ইভান ফোনটা ওপেন করতে একটা কল আসে। ইভান স্ক্রিনে তাকিয়ে দেখে মিসেস মেহের চৌধুরী নাম্বার। ইভান কয়েক সেকেন্ড ভেবে ফোনটা রিসিভ করে। ইভান ফোনটা রিসিভ করতে মিসেস মেহের চৌধুরী কান্না করতে করতে বলে। ইভান আব্বু, কই তুই? তোর আব্বু তোকে খুঁজে বেড়াচ্ছে। তুই ঠিক আছিস তো? কাল থেকে এত ট্রাই করছি, তোর ফোন বন্ধ কেন? তোর কিছু হয়ে যায়নি তো? ইভান, কথা বল আব্বু। আমি ঠিক আছি। আর এক জায়গায় এসেছি, আর ফোনে চার্জ ছিল না, তাই বন্ধ হয়েছিল। তোর আব্বু কাল থেকে কিচ্ছু খায়নি, তোকে পুরো শহর খুঁজে বেরিয়েছে। আর আজ থানায় মিসিং ডায়েরি করতে গেছে। তুই কোথায় আছিস আব্বু বল? তোর আব্বু গিয়ে তোকে নিয়ে আসবে। আব্বুকে চিন্তা করতে মানা করিয়েন। বলবেন যে আমি ঠিক আছি, ফোন করেছিলাম, আর আমি আছি এক জায়গায়। এখানে থাকবো আরও 10-15 দিনের মতো, তারপর ফিরে আসবো। ঠিক আছে, সাবধানে থাকিস। আর যাই হয়ে যাক না কেন, কখনো ফোন বন্ধ করবি না, আমাদের টেনশন হয়। ঠিক আছে। আর এখন আব্বুকে ফোন করে ফিরে আসতে বলেন। ঠিক আছে বলছি, তুই নিজের খেয়াল রাখিস, আর কোনো সমস্যা হলে ফোন করবি। আচ্ছা ঠিক আছে। কথাটা বলে ইভান ফোনটা কেটে দিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে তখন রাত্রি বলে। তোর এত অবহেলার পরও তোর জন্য কান্না করে দিয়েছে, এইটাই বাবা মায়ের ভালোবাসা। তুই যেটার প্রতিদান দিতে জানিস না। তোর কি এসব কিছু নাটক মনে হয়, মিথ্যে মনে হয়? ইভান কিছু বলল না, চুপ করে রইল। ইভান কী বা বলবে? এখানে ইভানের বলার মতো কোনো ভাষা নেই, কারণ রাত্রি যা বলছে সম্পূর্ণ ঠিক বলেছে। ইভানকে চুপ থাকতে দেখে রাত্রি বলে। আচ্ছা, এসব বাদ দে। এটা তোর সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তোর পার্সোনাল বিষয়ে আমার ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই। কথাটা বলে রাত্রির রুম থেকে বেরিয়ে গেল। এটা দেখে ইভান ভাবতে লাগলো, হঠাৎ এই মেয়ের কী হলো? ইভান রাত্রির কথাগুলো ভাবছিল। 2-3 মিনিট পর রাত্রি খাবার নিয়ে আসে ইভানের জন্য। রাত্রি খাবার নিয়ে এসে হাত ধুয়ে ইভানকে খাইয়ে দিতে লাগে, আর ইভান চুপচাপ খেতে লাগে। খাওয়া দাওয়া শেষে রাত্রি ইভানকে ওষুধ খাইয়ে দেয়। ইভানকে ওষুধ খাইয়ে দিয়ে রাত্রি প্লেট নিয়ে চলে গেল। ইভান রাত্রির চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল, আর রাত্রিকে নিয়ে ভাবতে লাগলো। এমন সময় আবারও রাত্রি রুমের মধ্যে এলো আর ইভানকে বলল। শার্ট খুল। মানে? ছি ছি ছি! আপনার কি আমাকে ওই রকম ছেলে মনে হয়? আমারও তোর ওই রকম মেয়ে মনে হয়। তোর মাইন্ড এত খারাপ নাকি? আমি তোর শার্ট খুলতে বলেছি মলমটা লাগিয়ে দেওয়ার জন্য। সেটা ভালোভাবে বললেই তো হয় যে মলম লাগাবেন। আমি তো ভাবছি শার্ট খুলতে বলছেন, কখন না জানি আবার প্যান্ট খুলতে বলবেন। তুই তো দেখছি আসলে একটা বড় মাপের জাউরা। তো শরম লজ্জা নাই? শরম লজ্জা থাকলে বাবা হবে কিভাবে?
তাই শরম লজ্জাকে একটু সাইডে রেখে নির্লজ্জ হওয়ার চেষ্টা করছি। তোর মেন পয়েন্টে এমন এক লাথি দিব সারা জীবনের জন্য বাবা শোনা বন্ধ করে দিব। এখন এইসব প্যাচাল বাদ দিয়ে শার্ট খুল। আমার শরম করছে। শালা তুই তো দেখতেছি গিরগিটির মতো কথা বলিস। শালা তুই তো দেখতেছি গিরগিটির মতো কথা চেঞ্জ করিস। যেখানে আমি মেয়ে হয়ে লজ্জা পাচ্ছি আর তুই না সেখানে ঢং করছিস। ইভান আর কিছু না বলে তার শার্ট খুলে ফেলে। রাত্রি তার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। তারপর রাত্রি ইভানের মার খাওয়ার জায়গাগুলোতে মলম লাগিয়ে দেয়। তখন ইভান বলে, আচ্ছা, হঠাৎ আপনি আমাকে এত কেয়ার করছেন কেন? আপনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন নাকি? মানে তোকে কেন ভালোবাসতে যাব আমি? আমার জন্য তোর এই অবস্থা, তাই তোর যত্ন নিচ্ছি একটু। তোর দেখছি এটাও হজম হয় না, আজ থেকে এটাও বাদ। বুঝি বুঝি, আপনি মুখে না বললেও আমাকে ভালোবাসেন। এখানে অবশ্য আপনার কোনো দোষ নেই। চোখের সামনে এরকম একটা কিউট গুলুমুলু ছেলে থাকলে যে কেউ প্রেমে পড়ে যাবে। শালা তুই এত গুলুমুলু, তোরে দেখলে যে কেউ বলবে যে তুই বাজা মাছ উল্টে খেতে পারিস না। কিন্তু মানুষ তো আর জানে না তুই তো পুরো মাছটা কাটা সহ খেয়ে ফেলার মতো লোক। বিষ খেয়ে বেঁচে যাওয়া সম্ভব, কিন্তু মেয়ে মানুষের সাথে করতে পারা অসম্ভব। তাই আর তর্ক করলাম না। আমিও তর্ক করা আর বেশি কথা বলা পছন্দ করি না। আমি হলাম একটা সুইট গার্ল। কি মেয়ে আপনি মাইরি! জায়গার মধ্যে পল্টি। চোখের সামনে কিস করে বলবেন আমি কিস করিনি। এই মেয়েটা পোল্টি কি? আর তোর মুখ থেকে কোনো ভালো কথা আসে না? তোর মাইন্ডে কি সবসময় এসব ঘুরে? না, আগে ঘুরতো না, কিন্তু ইদানিং এখন ঘুরে। আর একটা বিষয় নিয়ে আমার চিন্তা হয়। কি? আমি যে পরিমাণে রোমান্টিক, তা যদি আমার বউয়ের উপর প্রয়োগ করি, আমার বউ সামলাতে পারবে তো? তোর ব্যবস্থা করছি শালা, ইন্টারন্যাশনাল লুচু দ্বারা। আপনি এত কম লুচি না। আপনি লুচি না হলে এতক্ষণ ধরে আমার এসব কথা শুনতেন না, কখন চলে যেতেন। ইভানের কথা শুনে রাত্রি ভুরুকুচকে ইভানের দিকে তাকায়। কিছু একটা ভেবে একটা কাঁপুনি ইভানের মুখ বেঁধে দেয় আর বলে, জানিস, আমি একটা কথা ভেবে অবাক হই। মানুষ তোর মতো এতটা লুচ্চা কিভাবে হয়? তোর তো লুচ্চামির জন্য নোবেল দিয়ে গিনেস বুক ওয়ার্ল্ডে নাম লেখানো দরকার ছিল। তুই থাক এভাবে, তোর মুখ থেকে কখনো ভালো কথা বের হবে না। প্রায় 5 মিনিট পর রাত্রি কিছু একটা ভেবে ইভানের মুখ খুলে দেয়। ইভানের মুখ খুলে দিতেই ইভান বলে, আপনি তো আসলেই অরিজিনাল লুচি। আমার মুখ থেকে রোমান্টিক কথা শোনার জন্য আপনি আমার মুখ খুলে দিলেন। বারবার লুচি লুচি করতেছিস কেন? আমাকে কি তোকে তোর মতো মনে হয়? আমার মতো মনে হবে কেন? আমার মতো চাইলেও কেউ হতে পারে না। এই ইভান চৌধুরী এক পিস। তোর মতো হলে চরিত্রহীন আর লুচ্চা হইতে হবে। তা কেউ তোর মতো লুচ্চা আর চরিত্রহীন হতে চাইবে না। আপনাকে একটা সিক্রেট কথা বলি, কথা দেন কাউকে বলবেন না। ঠিক আছে, বল কি কথা। কথা দেন কাউকে বলবেন না। কথা দিলাম, কাউকে বলবো না। এখন বল। কানটা আমার মুখের কাছে নিয়ে আসেন, কানে কানে বলি। রাত্রি ইভানের কথা মতো বোকার মতো ইভানের মুখের সামনে তার কান নিয়ে যায় এবং সাথে সাথে ইভান সুযোগ পেয়ে রাত্রি গালে এবং ঠোঁটে বেশ কয়েকটা কিস এঁকে দেয়। রাত্রি ভাবতে পারেনি যে ইভান তাকে এইভাবে বোকা বানাবে। রাত্রি ইভানের দিকে রেখে তাকায়। এটা দেখে ইভান বলে, আগে রাখলে তো আপনাকে জম মনে হতো, কিন্তু এখন তো অনেক কিউট লাগছে। মনে হচ্ছে বউ তার স্বামীর প্রতি রাগ দেখাচ্ছে। তুই আবার এটা কি করলি? আপনিই তো লুচ্চা বললেন, তাই একটু লুচ্চামি করলাম। তুই একটু আগে যেন কি বললি? আমি লুচ্ছি? আমি লুচ্ছি না, ওয়েট, দেখাচ্ছি। কথাটা বলি রাত্রি ইভানের ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। এটা দেখে ইভান অবাক হয়ে সুযোগ পেয়ে রেসপন্স করতে লাগলো। প্রায় 2 মিনিট পর রাত্রি বুঝতে পারলো সে রাগের মাথায় সে কি করেছে। সাথে সাথে সে ইভানকে ছেড়ে দিয়ে লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে যায়। এটা দেখে ইভান মুচকি মুচকি হাসতে থাকে। এভাবেই কেটে গেল 6-7 দিন। এই 3 দিনে ইভান মোটামুটি অনেকটা সুস্থ। রাত্রি অন্ধকারের মধ্যে হালকা আলোয় বসে আছে। রাত্রি আর ইভান দুজনেই চুপচাপ রাতের পরিবেশটাও উপভোগ করছে। এমন সময় ইভান বলে, আমি আপনাকে ভালোবাসি। ইভানের কথা শুনে রাত্রি বেশ খানিকটা অবাক হয়ে ইভানের দিকে তাকায়। তারপর কিছু একটা ভেবে বলে, সব সময় মজা লুচ্চামি করবি না। আমার মুড ভালো আছে, তাই এসব লুচ্চামি করে আমাকে রাগাস না।
লুচ্চামি করলে অন্যভাবে করতাম। আমি সত্যি আপনাকে ভালোবাসি। যেদিন আপনাকে রাস্তার মধ্যে দেখেছিলাম সেদিন আপনাকে দেখে ক্রাশ খেয়ে যাই আমি, কিন্তু রাগের কারণে আমি নিজেকে সেদিন কন্ট্রোল করতে পারিনি। সেম কাজটা আমি ভার্সিটিতেও করেছি আমি আমার রাগের কারণে। তারপর আপনি আমাকে তুলে নিয়ে আসলেন। আপনার সাথে সময় কাটলো প্রায় 7 দিনের মতো। এই 7 দিন কি যথেষ্ট নয় একটা মানুষকে ভালোবাসতে? এই কয়েকদিনে আমি আপনার মায়ে জড়িয়ে পড়েছি, আপনার মায়ে পড়ে গেছি আমি। কয়েকদিন হলেও অসম্ভব ভালোবাসি আপনাকে। ইভানের কথা শুনে রাত্রি কি বলবে ভেবে পাচ্ছে না। সেও ইভানকে একটু একটু পছন্দ করে। রাত্রি কিছু না বলে চুপ করে রইল। তখন ইভান বলল, আপনি কি আমাকে ভালোবাসেন না? আপনিও আমাকে ভালোবাসেন, যা 2-3 দিন ধরে অনুভব করছি আমি। রাত্রির কথা শুনে একটু চমকে যায়। রাত্রি ইভানের কথা শুনে একটু চমকে যায়, কিন্তু কিছু বলে না, কারণ সে চাইলেও এখন হ্যাঁ বলতে পারবে না। এর কারণ আছে, যা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। ইভান রাত্রির উত্তরের আশায় তার দিকে তাকিয়ে রইল। রাত্রির কোনো রেসপন্স না পেয়ে ইভান হতাশ হয়ে রাত্রিকে উদ্দেশ্য করে বলে, কি হলো, কিছু তো বলুন, কিছু একটা অন্তত বলুন। কি বলবো আমি? এই যে আপনি আমাকে ভালোবাসেন। আমি তোকে ভালোবাসি কিনা জানি না, হয়তো ভালোবাসি, হয়তো বা না। আর একটা কথা, আমার আব্বু আম্মু যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। তাহলে বিয়ে আপনি আমাকেই করছেন, তাই তো? কিভাবে? এই যে আপনি বললেন আপনার আব্বু আম্মু যাকে বলবে আপনি তাকে বিয়ে করবেন, আর আমি আপনার আব্বুর কাছ থেকে একটা জিনিস চেয়েছিলাম যেটা আমি পরে নিব বলেছিলাম, আর আপনার আব্বু কথা দিয়েছিল সেটা আমাকে দিবে। মনে আছে তো কথাগুলো? হুম, মনে আছে। তো এখানে আমি কিভাবে তোকে বিয়ে করেছি? আমি তখন আপনার আব্বুর থেকে যে জিনিসটা চাওয়ার কথা ভেবেছিলাম সেটা হলেন একমাত্র আপনি। আপনাকে আমি চেয়ে নেব আপনার আব্বুর থেকে, আর আপনি হবেন আমার বউ। তুই যে জিনিসটার কথা বলছিস আর যেটা ভাবছিস সেটা মনে হয় কখনো সম্ভব হবে না। কেন হবে না? 100% হবে, কারণ আপনার আব্বু আমাকে কথা দিয়েছেন, আর আপনি রেডি থাকেন আমার বউ হওয়ার জন্য। তোর কথাটা মনে হয় আমার আব্বু রাখতে পারবে না, আর আমাকেও তুই পাবি না, কারণ কয়েক সপ্তাহ আগে আমাকে পছন্দ করে আমার বিয়ে ঠিক করে গেছে। আমার ফুপা ও ফুপি বর্তমানে দেশের বাইরে আছে। আমার ফুফাতো ভাই কয়েক মাসের ভিতরে হয়তো এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। কথাটা বলে রাত্রি একটা আফসোস ভরা নিঃশ্বাস ফেলে। ইভান কি বলবে কিছু ভেবে পাচ্ছি না। ইভানের বুকটা কেমন যেন করতে লাগে। মনে হচ্ছে তার কলিজাটাকেও ক্রমশ খেয়ে ফেলছে। ইভান কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি কি আপনার ফুফাতো ভাইকে ভালোবাসেন? আমার তো মনে হয় আপনি আমাকে ভালোবাসেন। আমি কাকে ভালোবাসি, কাকে ঘৃণা করি, কাকে পছন্দ করি, কাকে পছন্দ করি না, এটার কোনো মূল্য নেই আমার কাছে। আমার আব্বু আম্মু যেটা বলবে সেটাই হবে। লাইফটা আপনার, অন্য কারোর বাপের না। আপনি কাকে পছন্দ করবেন, কাকে বিয়ে করবেন, এটা একান্তই আপনার সিদ্ধান্ত। এখানে আপনার বাবা মায়ের সিদ্ধান্তকে কেন মেনে নেবেন নিজের ভালোবাসা পছন্দকে দাফন করে? একটা বাবা যখন তার মেয়েকে পাত্রপক্ষকে দেখিয়ে অসহায়ের মতো তাকিয়ে বলে পছন্দ হয়েছে বাবা আমার মেয়েকে, হায়, তখন একটা বাবার মনে কি চলে এটা বুঝো তুমি? আমি এসব কথায় ইমোশনাল হয়ে আপনাকে ছেড়ে দিব না। আমি ইভান চৌধুরী, যেটা বলি সেটাই ঠিক, যা আমি ভাবি তাই করি। পাগলামি করিস না ইভান, এটা কোনো উপন্যাসের জীবন না, এটা বাস্তবতা, যেখানে বাস্তবতা মেনে নিতে হবে। আর আমি যে আপনাকে ভালোবাসি সেটার কি হবে? এইটা কি বাস্তব না? কিছু কিছু বাস্তবতার কাছে নিজের ভালোবাসাকে দাফন দিতে হয়। এটাই নিয়তির খেলা, এটা তার নিয়মে পরিচালিত হয়। তাই বলছি তুই আমাকে তোর মন থেকে মুছে ফেল, না হলে সেটা তোর জন্য কাল হয়ে দাঁড়াবে, তোর জীবন এলোমেলো করে দিবে। চাইলেই কি মন থেকে মুছে যায়? কিছু মানুষ মনের মধ্যে আজীবন গেঁথে থাকে, যেমন গোলাপের মধ্যে কাঁটা। পাগলামি করিস না ইভান। আমি পাগলামি করছি না। আপনি আমার বউ হওয়ার জন্য প্রস্তুত থাকেন। এই ইভান চৌধুরী যেটা চায় সেটা পায়, আর যেটা পায় না তা কেড়ে নেয়। কথাটা বলে ইভান রাত্রির পাশ থেকে উঠে চলে গেল। রাত্রি একটা বড় নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলো এর শেষ কি হবে। রাত্রি কিছু ভাবতে পারছে না সামনে কি হবে, আর যেটা হবে সেটা কি রাত্রির মনের পক্ষে যাবে নাকি বিরুদ্ধে। রাতে খাবার টেবিলে বসে আছে ইভান, রাত্রি আর রাত্রির আব্বু আম্মু। খাবার খেতে খেতে ইভান বলে, আঙ্কেল, আমি তো এখন মোটামুটি সুস্থ, তাই আমি কাল চলে যাব।
কেন বাবা? আর কয়েকদিন থেকে যাও এখানে, আমার বাড়ির মেহমান হিসেবে থেকে যাও। আব্বু অনেক চিন্তা করে আমার জন্য, প্রতিদিন ফোন দেয়। আমি কালকেই চলে যাব। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল, একটা কথা ছিল। কি কথা বলো? আমি আপনার মেয়ের কোনো ক্ষতি করব না। এর পরবর্তীতে আমি একটা জিনিস চাইবো বলেছিলাম, আর আপনি সেটা আমাকে দিবেন বলে কথা দিয়েছিলেন। আমার সেই জিনিসটা লাগবে। আমার মেয়ের থেকে কোনো কিছু আমার কাছে বড় নাই। কথা যেহেতু দিয়েছিলাম নিশ্চয়ই দিব। বলো কি চাও? আপনার মেয়েকে লাগবে আমার। মানে? আমি আপনার মেয়েকে ভালোবাসি এবং ওকে বিয়ে করতে চাই। আর আপনি কথা দিয়েছিলেন যে আমি যা চাইবো তাই দিবেন। আমার আপনার মেয়েকেই চাই। ইভানের কথা শুনে কোনো রেসপন্স করলো না রাত্রি। রাত্রি মাথা নিচু করে বসে রইল। রাত্রি আব্বু কি বলবে ভেবে পাচ্ছে না। রাত্রি আম্মু রাত্রি আব্বুর দিকে তাকিয়ে আছে, আর ইভান তাকিয়ে আছে রাত্রি আব্বুর দিকে যে তিনি কি বলবেন। দেখো বাবা, তুমি যেটা চাইছো সেটা কখনো সম্ভব না, কারণ আমি তোমার আগেই আমার মেয়ের বিয়ে ঠিক করে আমার বোনকে কথা দিয়েছি। তাই তোমার কথা দেওয়ার চেয়ে আমার বোনকে কথা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আর আমি আমার কথার খেলাপ পছন্দ করি না। আর তোমার কথা রাখতে না পারার জন্য ক্ষমা করে দিও। কথাটা শুনে ইভান রেগে আগুন হয়ে যায়। সাথে সাথে চিৎকার করে টেবিল একটা বাড়িতে দাঁড়িয়ে যায় এবং পুরো টেবিল কেঁপে ওঠে। ইভানের এমন আচরণে সবাই ভয় পেয়ে যায় আর সাথে সাথে দাঁড়িয়ে যায়। তখন ইভান বলে, আপনার মেয়ে বিয়ে হলে অন্য কারোর সাথে না, আমার সাথেই হবে। আর এই ইভান চৌধুরী যা বলে তা করে দেখায়, যা চায় তা পায়। আমিও দেখব আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিতে কে আসে। কথাটা বলে ইভান রেগে রাত্রিদের বাসা থেকে বেরিয়ে যাবে। এমন সময় ইভান কিছু একটা ভেবে পিছনে ঘুরে রাত্রি বাবার দিকে তাকিয়ে উদ্দেশ্য করে বলে, রেডি থাকবেন, খুব শীঘ্রই আপনার বাসায় জামাই হয়ে আসছি। আর রাত্রি আপনিও রেডি থাকবেন আমার বউ হওয়ার জন্য। কথাটা বলে ইভান রাত্রিদের বাসা থেকে বেরিয়ে পড়ে আর একটা গাড়ি নিয়ে নিজের বাসার উদ্দেশ্যে যেতে থাকে। এদিকে ইভান বেরিয়ে যেতেই রাত্রির বাবা হতাশ হয়ে মাথায় হাত দিয়ে অসহায়ের মতো চেয়ারে বসে পড়ল। রাত্রি কিছু না বলে হাত ধুয়ে সেখান থেকে চলে গেল। রাত্রির বাবা কিছুই ভাবতে পারছেন না কিভাবে কি করবেন তিনি। প্রায় 15 মিনিট পর ইভান বাসে চলে আসে। ইভান কলিং বেলে চাপ দিতে কিছুক্ষণ পর তার আম্মু এসে দরজা খুলে দেয়। ইভানকে তার আম্মু দেখে সাথে সাথে জড়িয়ে ধরে। ইভান অনিচ্ছা সত্ত্বেও মিসেস মেহের চৌধুরীকে ছাড়িয়ে ভিতরে গিয়ে সোজা তার রুমে চলে গেল। মিসেস মেহের চৌধুরী লক্ষ্য করেন যে ইভান রেগে আছে, তাই তিনি ইভানের রুমে গেলেন না খাবার খাওয়ার কথা বলার জন্য। তিনি জানেন ইভান কেমন। ইভান রুমে এসে দরজা লক করে কিছু একটা ভেবে ঘুমিয়ে পড়ল। ইভানের সারা রাত ঘুম হলো না। পুরো রাতটা রাতটিকে নিয়েই ভেবে চলেছে। ইভান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল। ইভান ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। ইভানকে এত সকালে দেখে তার আব্বু আম্মু তো অবাক, কারণ আজ পর্যন্ত এমন কোনো দিন আসেনি যে ইভান সকাল 9টার আগে ঘুম থেকে উঠেছে। তখন ইভানের আব্বু ইকরাম চৌধুরী বলেন, কি রে আব্বু, কোনো সমস্যা হয়েছে নাকি যে এত সকালে উঠছিস আজ? কেন, আমি কি সকালে উঠতে পারি না? না পারিস না, তাই বলে তো বললাম। দেখো, সকাল সকাল আমার সাথে ফাজলামি করবে না। এমনি মন মেজাজ ভালো নেই, কিছু একটা বলে দিব তখন আপনার খারাপ লাগবে। আচ্ছা বাবা, তুই তোর আব্বুর কথা বাদ দে। তুই এই 1 সপ্তাহ ধরে কই ছিলি? আর যাওয়ার সময় একবার বাড়িও আসলি না। গিয়েছিলাম কোনো এক জায়গায়, আর এমার্জেন্সিভাবে যেতে হয়েছিল, তাই বাসে আসতে পারিনি। খাবার দেন, খিদে লেগেছে। এমনি কাল রাতে কিছু খাইনি। আগে বলবি না খিদে লাগছে? তুই বস, আমি নাস্তা নিয়ে আসছি। এই কথা বলি মিসেস মেহের চৌধুরী চলে গেল। তারপর নাস্তা রেডি করে সবাই নাস্তা করে নিল। ইভান নাস্তা করে রুমে চলে এলো। ইভান কি করবে কিছুই বুঝতে পারছে না। এত সকালে ঘুম থেকে ওঠাই যেন তার সব থেকে বড় ভুল। ইভান আর কিছু না ভেবে সময় কাটানোর জন্য গেমস খেলতে লাগে। প্রায় অনেকক্ষণ গেমস খেলার পর ইভান তাকিয়ে দেখে 8:30 বাজে। তারপর ইভান রেডি হয়ে কলেজের ব্যাগ নিয়ে নিচে চলে আসে। নিচে তার আব্বু আম্মু বসেছিল। তখন ইভান তাদের উদ্দেশ্য করে বলে, আমি কলেজে গেলাম। তোর ব্যবহার বরাবর অবাক না হয়ে পারছি না আমি। হঠাৎ কি হলো তোর? ধুর, বলে গেলেও সমস্যা, না বলে গেলেও সমস্যা। কথাটা বিরক্তি সুরে বলে ইভান বাসা থেকে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। ইভান বেরিয়ে যাওয়ার সাথে সাথে ইকরাম চৌধুরী মিসেস মেহের চৌধুরী উদ্দেশ্যে বলে, যে ছেলে কোথাও বেরিয়ে যাওয়ার আগে বলে না, আর কিছু বললেও
রেসপন্স করে না। আজ সেই ছেলে সকাল সকাল নিজে উঠে কলেজ যাওয়ার সময় আমাদের বলে গেল। বিষয়টা সত্যি অবাক করার মতো। কাল থেকে আসার পর ওর ব্যবহার চেঞ্জ দেখছি। আল্লাহ মনে হয় এবার আমার মনে আশাটা পূরণ করবেন। তারপর ইভানের আব্বু আম্মু ইভানের বিষয়ে আরও টুকটাক কথা বলতে থাকে। এদিকে প্রায় 20 মিনিট পর ইভান ভার্সিটিতে চলে আসে। বাইকটা পার করে ক্যাম্পাসে এসে সিগারেট টানতে লাগে আর ক্লাসের জন্য অপেক্ষা করতে লাগে। কখন ক্লাস শুরু হবে, কখন রাত্রি দেখা পাবে। আস্তে আস্তে সময় যেতে থাকে আর ক্লাসের সময় হতে থাকে। একসময় ক্লাসের বেল পড়ে যায়, সবাই ক্লাসরুমে ঢুকতে থাকে। এদিকে আবির ক্লাসের প্রথম বেঞ্চে বসে আছে প্রায় কয়েকদিনের ন্যায়। এই কয়েকদিনে প্রথম বেঞ্চে আবির ছাড়া আর কেউ বসেনি। আবির প্রথম অবাক হলো, পাত্তা না দিয়ে প্রথম বেঞ্চে বসে। আবির প্রথম বেঞ্চে বসে আছে, কিন্তু কয়েকদিনে নাই কেউ তার পাশে এসে বসে না। এদিকে ইভান ক্লাসের সামনে এসে দেখে প্রথম বেঞ্চে একটা ছেলে বসে আছে আর তার পাশে কেউ বসেনি, একটা সিট খালি আছে। এটা দেখে ইভান গিয়ে তার পাশে বসে পড়ে। আবির ইভানকে তার পাশে বসতে দেখে অনেকটা অবাক হয়। প্রায় 6-7 দিন পর কেউ প্রথম বেঞ্চে তার পাশে এসে বসেছে, কিন্তু আবির ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে, কিন্তু কে চিনতে পারছে না। ইভান লক্ষ্য করে ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। ইভান বলে, কী রে ভাই, এভাবে তাকিয়ে আছো কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে খুব চেনা চেনা লাগছে। পৃথিবীটা তো গোল, হয়তো কোথাও দেখেছো, বলা তো সম্ভব না। সেই দেখা না, তোমাকে আমার পুরনো একটা বন্ধুর মতো লাগছে। আচ্ছা মামা, তুমি ইভান না? আমি ইভান তো। আরে মামা, ইভু, আমি আবির, চিনতে পারছিস? আবির কথাটা বলতেই ইভান টাস করে একটা থাপ্পড় মেরে দেয় আবিরকে পুরো ক্লাসের সামনে, আর বলতে থাকে, এই মেয়ে, আপনার সমস্যা কি? আমি আপনাকে চিনব কেন? যত সব ফাউল পোলাপন আসে আমার সামনে। আবির তো থাপ্পড় খেয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। পুরো ক্লাসের সামনে ইভান তাকে থাপ্পড় মেরেছে। পুরো ক্লাসের সবাই এটা দেখে ভাবছে এই ছেলের কি কোনো কাজ নেই যাকে তাকে থাপ্পড় মারা আর মারামারি করা ছাড়া। আবির অপমান বোধ করে ক্লাস থেকে বেরিয়ে যাবে, এমন সময় ইভান আবিরের শার্টের কলার ধরে ফেলে আর বলে, আরে শালা লুচ্চা, কই যাচ্ছিস? দাঁড়া, বাসায় কি বউ রেখে আসছিস নাকি? আবির এ কথা শুনে অবাক হয়, কারণ 5 বছর আগে যেই দিন আবির ইভানের কাছ থেকে লাস্ট বারের মতো কথা বলে পাশে ফিরেছিল, সেই দিনের কথাই ইভান আবিরকে বলেছিল। এত তাড়াতাড়ি আড্ডাখানা থেকে চলে যাওয়ার সময় তখন আবির বলে, মারলি কেন? মারবো না তো তোরে কি চুমাবো নাকি? 5 বছর আগে যে সেই উধাও হইলি আর নাই। তুই তো জানতিস যে তুই আমার একমাত্র বন্ধু ছিলি। তোরা বাসা ছেড়ে চলে যাওয়ার পর আমি একা হয়ে যাই। অনেক খোঁজ করি তোর, কিন্তু তোর কোনো খবর পাইনি। আজ পর্যন্ত আমি কাউকে বন্ধু বানাইনি। তোর মতো যদি উধাও হয়ে যায়, তোরে প্রথম দেখে চিনে ফেলছি আমি। তোর সাথে একটু মজা নিলাম। সেদিন তোর থেকে আসার পর জানতে পারি আব্বুর বদলি হয়েছে এবং আজকে আমরা এই শহর ছেড়ে চলে যাব। তোর দেখা করে আসবো ভেবে বাসা থেকে বের হলে আব্বু অনেক রাগ করে এবং বাধা দেয়, কারণ আমরা এক্ষুনি বেরোবো। তারপর আর তোর সাথে দেখা করা হয়নি। তারপর আমরা চট্টগ্রামে চলে আসি। তোকে খুব মিস করতাম এই 5টা বছর। তোর জন্য শুধু আমি আবার এই ঢাকা শহরে আসলাম আর এই ভার্সিটিতে ভর্তি হলাম শুধু তোকে খোঁজার জন্য। 6 থেকে 7 দিন আগে অনেক কষ্টে তোরা আগে যেখানে থাকতি সেখানে গিয়েছিলাম তোদের খোঁজ করতে, কিন্তু বাড়িওয়ালার কাছে জানতে পারি প্রায় 3 বছর আগে বাসা ছেড়ে দিয়েছিস। কোথায় গেছিস বলতে পারেনি, কিন্তু তোরা এই শহরেই আছিস এটুকুই বলেছিল। হয়েছে ভাই, এবার থাম। তোর এসব ইতিহাস বাদ দে। কী করছিস না করছিস এসব বলা লাগবে না। এখন একটু রেস্ট নে। কথা বলতে বলতে হাঁপিয়ে গেলি। আবির আর কিছু বলতে যাবে তখন ক্লাসে রাত্রি চলে আসে। সবাই দাঁড়িয়ে সালাম দিয়ে বসে পড়ে। রাত্রি ক্লাসে এসে দেখে আবির আর ইভান প্রথম বেঞ্চে বসে আছে। রাত্রি ইভানকে দেখে অনেকটা খুশি হয়। রাত্রি ইভানের দিকে তাকিয়ে ক্লাস নেওয়া শুরু করে। ইভান রাত্রির দিকে তাকিয়ে থাকতে লাগে আর আস্তে করে আবিরকে উদ্দেশ্য করে বলে, মামা, এই যে ম্যামকে দেখতে পাচ্ছিস না? হেব্বি কিউট, পটাতে পারলেই বিয়ে করে ফেলবি ওর। শালা থাপড়ে ঠিক করে দিমু। এটা তোর ভাবি। আমি কয়েকদিন পর উনাকে বিয়ে করছি। নজর দিবি না, মায়ের চোখে দেখ। সরি, সম্ভব না। তুই সাইডে চাপ, ম্যাম আমার।
দেখ, মেজাজ গরম করাবি না। ওনার জন্য অনেক মার পর্যন্ত খেয়েছি আমি। উনি একান্তই আমার। আমি কিছু জানি না ভাই। আমার পছন্দ হয়েছে ম্যাম আমার। না আমার। না আমার। দুজনে দাঁড়িয়ে ভাবে তর্ক করতে লাগে। তখন রাত্রি একটা ধমক দিয়ে বলে, কি হচ্ছে এসব ক্লাসে? ঝগড়া করার হলে বেরিয়ে যাও ক্লাস থেকে। কি আমার করছো? ম্যাম আমার, আমাকে পছন্দ হয়েছে। আমি বলছি, আপনি আমার এর মধ্যে আবার এ ভেসে ভাগ বসাচ্ছে বলছে আপনি ওর। আবির মুখ ফসকিয়ে কথাটা বলে ফেলে। ইভান চুপ করে আছে, জানে এখন কি হবে। রাত্রি তো আবিরের কথা শুনে রেগে যায়। রাত্রি আবিরের কাছে এসে মিষ্টি গলায় বলে, আমি কার? আমার। রাত্রি ঠাস করে থাপ্পড় মেরে দেয় আবিরকে। আবির তো থাপ্পড় খেয়ে কান্না করার মতো অবস্থা। আবিরের এই অবস্থা দেখে ইভান হাসতে থাকে। সাথে সাথেই রাত্রি ঠাস করে ইভানকেও একটা থাপ্পড় মেরে দেয়। এটা দেখে আবার আবির হাসতে লাগে। আবিরের হাসি দেখে রাত্রি আবারও আবিরকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় আর ধমক দিয়ে বলে, বেরো দুজন ক্লাস থেকে। রাত্রির ধমক খেয়ে আবির কেঁপে ওঠে। ইভান আর আবির ক্লাস থেকে বেরিয়ে যায়। তারপর দুজন একটা বেঞ্চে গিয়ে বসে। তখন আবির গালে হাত দিয়ে বলে, রাত্রির ধমক খেয়ে ইভান আর আবির বাইরে বের হয়ে একটা বেঞ্চে এসে বসে পড়ে। আবির গালে হাত দিয়ে বলে, এটাকে কেমনে সামলাবি মামা? তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। কেন? তুই না একটু আগে বললি তুই বিয়ে করবি? সিনিয়র মেয়েকে বিয়ে করে থাপ্পড় খেয়ে খেয়ে মরার চেয়ে যা, তোকে ছেড়ে দিলাম। বন্ধু হিসাবে বন্ধুর জন্য এটুকু স্যাক্রিফাইস করাই যায়। না আমার লাগবে না, তুই নিয়ে নে। দরকার নাই ভাই। আরে আমি তো মজা করছিলাম তখন তোর সাথে। আর একটা কথা, তুই কি সিরিয়াস? হুম, তবে এখানে একটা ঝামেলা আছে। কি? তারপর ইভান আবিরকে সব কিছু খুলে বলে। রাত্রির সাথে দেখা হওয়া থেকে শুরু করে কাল রাত পর্যন্ত কি কি হয়েছিল এবং কি কি ঘটেছে। আবির সব কিছু চুপ থেকে বলল, তোর কথাতে বুঝলাম রাত্রি ম্যাম তোকে ভালোবাসে। হুম, কিন্তু আসল বাদে এখানে রাত্রির বাবা রাত্রির ফুফাতো ভাই। আরে টেনশন নিতেছিস কেন? আমি একটা আইডিয়া দেই। বল শুনি তোর কি আইডিয়া। এমনিতেও তোর কাছে কোনো ভালো আইডিয়া থাকবে না। তুই একটা কাজ কর, রাত্রি ম্যামকে তুলে নিয়ে বিয়ে করে ফেল। পরেরটা পরে দেখা যাবে। শালা, এমন কিছু করলে রাত্রি আমাকে যেটুকু ভালোবাসে সেটাও ঘৃণায় পরিণত হবে। সেটাও ঠিক বলেছিস। তো এখন কি করবি? ভাবতেছি কয়েকটা দিন অপেক্ষা করব। ওর ফুফাতো ভাই বিদেশ থেকে এলে তাকে বুঝাবো, না বুঝলে পটাবো, আর না পটানোর সুযোগ পেলে শেষমেশ রাত্রিকে তুলে নিয়ে আসবো। আরে এটা কোনো কাজ হলো? আগে বেটা বিদেশ থেকে আসুক, তারপর ওরে দেখে নিব মামাতো বোনকে বিয়ে করার কেমন শখ। হুম। আবির কিছুক্ষণ চুপ থেকে বলল। তারপর ইভান আর আবির আড্ডা দিতে থাকে। আড্ডা দিতে দিতে ইভান ক্লাসরুমের দিকে লক্ষ্য রাখতে থাকে। কিছুক্ষণ পর রাত্রি ক্লাস শেষ করে ক্লাস থেকে বেরোলো। ইভান আবিকে থাকতে বলে রাত্রির সামনে গিয়ে দাঁড়ায়। রাত্রি ইভানকে দেখে কিছু বলে না। তখন ইভান বলে, চলুন আজকে আপনাকে নিয়ে আমি পুরো শহর ঘুরবো। আমি তোর সাথে ঘুরবো না। আর আব্বু যদি দেখে ফেলে তাহলে সমস্যা আরও বাড়বে। চলুন না, ভালো লাগবে। আর আপনিও জানেন কয়েকদিন ধরে আমি বাসার বাইরে বের হতে পারিনি, তাই আজ খোলা পাখির মতো ঘুরে বেড়াতে চাই। যা তুই ঘুরে আয়, আমি যাব না। আমাকে বিরক্ত করিস না। প্লিজ চলুন না, শুধু আজকে। আজকের পর আর আপনাকে কিছু বলবো না। সামনে যা হবার তাই হবে। ইভান অনেক রিকোয়েস্ট করে, রাত্রিকে রাজি করে। রাত্রি কোনো উপায় না পেয়ে ইভানের সাথে ঘুরতে বের হয়। ইভান বাইক চালাচ্ছে আর রাত্রি পিছনে বসে আছে। কেউ কিছু বলছে না, ইভানও কিছু জিজ্ঞেস করে না। ইভান একটু ঘোরাঘুরি করে একটা শপিং মলের সামনে এসে বাইক থামায়। এটা দেখে রাত্রি একটু অবাক হয়, কিন্তু কিছু বলে না। রাত্রি ইভানের পিছু পিছু যেতে থাকে। তারপর ইভান ভিতরে গিয়ে অনেক ঘুরে ঘুরে অনেক দোকান দেখে একটা নূপুর কিনে। রাত্রি এটা দেখে কিছু বলল না, শুধু চেয়ে রইল ইভানের দিকে। তারপর ইভান আর রাত্রি পুনরায় বাইক নিয়ে বের হয়, ঘুরতে থাকে। ইভান আবার একটা ফুলের দোকানের সামনে গিয়ে বাইক থামায় আর সেখান থেকে একটা বেলি ফুলের মালা নেয়। রাত্রি শুধু ইভানের কাণ্ড দেখছে আর মনের অজান্তেই মুচকি মুচকি হাসছে। তারপর ইভান বাইক চালিয়ে একটা নদীর পাড়ে এসে গাড়ি থামায়। চারিদিকে নিরিবিলি মনমুগ্ধকর পরিবেশ। তারপর ইভান গাড়ি থেকে নেমে নদীর পাড়ের একদম কাছে এসে নদীর দিকে মুখ করে ঘাসের উপর বসে আর রাত্রিকে বসতে বলে।
রাত্রিও ইভানের পাশে বসে। দুজনেই পানির দিকে চেয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। হয়তো নদীর পানির মতোই তাদের মনে অনুভূতি বয়ে যাচ্ছে। তখন ইভান একটা বড় নিঃশ্বাস ফেলে বলে, জানি না আপনাকে আমি নিজের করে পাবো কি না, তবুও আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে পাওয়ার জন্য লড়ে যাব। ইভানের কথাটা সোজা এসে রাত্রির বুকের মধ্যে লাগে, কিন্তু কিছু বলে না, পানির দিকে চেয়ে থাকে। তখন ইভান বেলি ফুলের মালাটা আর কেনা নূপুরটা হাতে নিয়ে বলে, আপনাকে যদি আমি না পাই, আমার যদি মৃত্যু হয়, তাহলে এই নূপুরটা আপনাকে আমার কথা মনে করে দিবে। তখন আপনি মুচকি এসে বলে উঠবেন, একটা পাগল ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু আজ সে আর নেই। কিন্তু তার দেহ উপহারটা আজও আমার পায়ে বাজে, আর এই ফুলটা আমার ভালোবাসার একটা অংশ। রাত্রি কি বলবে কি করবে কিছু বুঝতে পারছে না। রাত্রি মনের ভিতর ঝড় বেয়ে চলেছে। রাত্রি ইচ্ছে করছে এখনই ইভানকে বুকে জড়িয়ে নিয়ে বলতে, এই পাগল, এসব কি বলছো? আমি তো তোমারই, কেউ তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে পারবে না। আফসোস, এই কথাটা মনের মধ্যে চাপা পড়ে যায়। কিছু অনুভূতি যা প্রকাশ করতে নেই, কিছু সম্পর্ক যা প্রতিনিয়ত কষ্ট দেয়। কিছু মানুষ জীবনে আসে শুধু কষ্টটাকে বাড়াতে। রাত্রির নীরবতা দেখে ইভান বলে, আপনি আমাকে এই নূপুরটা আর মালাটা পরিয়ে দেওয়ার জন্য কি শেষ একটা সুযোগ দিবেন? এই মালাটা আর নূপুরটা আপনাকে পরিয়ে দিতে পারলে নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো যে আমার ভালোবাসাটা আপনার প্রতি মিথ্যা ছিল না, আমার ভালোবাসাটা ওয়ান সাইড লাভ ছিল না। দিবেন কি পরিয়ে দেওয়ার অধিকার? কথাটা বলেই ইভান রাত্রির দিকে চেয়ে রইল আর ভাবতে লাগলো, রাত্রি কি তাকে এগুলো পরিয়ে দেওয়ার অধিকার দিবে? রাত্রি কোনো কথা না বলে হাতটা ইভানের দিকে বাড়িয়ে দিল। ইভান একটা মুচকি হাসি দিয়ে বেলে ফুলের মালাটা রাত্রির হাতে বেঁধে দিয়ে একটা চুমু এঁকে দেয়। তারপর রাত্রির শাড়িটা হালকা উপরে ধরে পাটা ইভানের দিকে এগিয়ে দেয়। ইভান নূপুরটা ভালোভাবে রাত্রির পায়ে পরিয়ে দিয়ে বলে, আপনি যদি আমার না হন, তাহলে আপনার প্রতি একটাই আমার শেষ চাওয়া, কখনো এই নূপুরটা পা থেকে খুলে ফেলে দিবেন না প্লিজ। আমি যদি আপনাকে না পাই, তাহলে ভাববো এই নূপুরটাই আমি, এবং সবসময় ভালোবেসে আপনার পায়ের সাথে বেঁধে আছি আমি। তারপর ইভান আর রাত্রি কিছুক্ষণ সেখানে কাটিয়ে সেখান থেকে চলে আসে। এভাবে ঘোরাঘুরি করে কেটে যায় অনেক সময়। আস্তে আস্তে খানিকটা রাত হয়ে আসে। রাত্রি কিছু বলে না। রাত্রি যেন হুঁশ হারিয়ে গেছে। আনমনে সে ইভানের সাথে ঘুরে বেড়াচ্ছে। রাত 8টা। রাস্তার সাইড দিয়ে পাশাপাশি হেঁটে চলেছে ইভান আর রাত্রি। খানিকটা হাঁটার পর ইভান আচমকা লক্ষ্য করে একটা গাড়ি তাদের দিকে ধেয়ে আসছে এবং সামনে চলে এসেছে। ইভান কিছু না ভেবে সাথে সাথে রাত্রিকে সাইডে ধাক্কা দেয়। রাত্রি দূরে গিয়ে ছিটকে পড়ে আর গাড়িটা সোজা এসে ইভানকে ধাক্কা দেয়। রাত্রি এটা দেখে ইভান বলে জোরে একটা চিৎকার দেয় আর লক্ষ্য করে সেই গাড়িটা ইভানকে ধাক্কা দিয়েছে। রাইসা বসে চলে যাচ্ছে। রাত্রি কি ইভানকে ধরে ইভানের মাথাটা কোলে তুলে নেয়। তখন ইভান বলে, জানি না আমি বাঁচবো কি না মরবো। যদি বেঁচে যাই তাহলে এই জীবনে আপনি শুধু আমার, আর যদি মরে যাই তাহলে পরে আমি আপনাকে চেয়ে নিব। তবুও আপনাকে আমার লাগবে, অসম্ভব ভালোবাসি আপনাকে। আমিও তোকে অসম্ভব ভালোবাসি ইভান। তোর কিচ্ছু হবে না, তুই শুধু আমার, আমি শুধুই তোর। এতক্ষণে অনেক মানুষ জমে গেছে ওখানে। তারপর মানুষজন ধরধরি করে ইভান আর রাত্রিকে একটা গাড়িতে তুলে দেয়। রাত্রি ইভানকে ধরে পাগলের মতো কান্না করছে। কয়েক মিনিটের মধ্যে হাসপাতালে চলে এলো এবং সাথে সাথেই ডক্টর ইভানকে নিয়ে ওটিতে নিয়ে চলে যেতে লাগলো। এমন সময় ইভানের ফোনটা বেজে উঠল। রাত্রি কিছু না ভেবে ইভানের পকেট থেকে ফোনটা বের করে নিল আর ডক্টর ইভানকে নিয়ে চলে গেল। রাত্রি সেখানে বসে কান্না করতে লাগলো। রাত্রি কী করবে কিছু বুঝতে পারছে না। রাত্রি ইভানের ফোনটার দিকে তাকিয়ে, ফোনের অবস্থা অনেক খারাপ, কিন্তু পাওয়ার অন আছে আর কাজ করছে। রাত্রি ইভানের ফোনের লক খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ব্যর্থ হয়। অনেকবার চেষ্টা করার পরও ব্যর্থ হয়। তাই রাত্রি কিছু না ভেবে তার আব্বুকে ফোন করতে যাবে। এমন সময় ইভানের ফোনটা বেজে ওঠে। রাত্রি তাকিয়ে দেখে আব্বু নামে সেভ করা। এটা দেখে রাত্রি ফোন ধরার চেষ্টা করতে লাগলো। ফোনের অবস্থা অনেক খারাপ হওয়ার কারণে ভালোভাবে কাজ করছে না। অনেক চেষ্টার পর ফোনের রিংয়ে প্রায় শেষ, ফোনটা রিসিভ হয়। ফোনটা রিসিভ হওয়ার সাথে সাথে রাত্রি কান্না করতে থাকে। ওইদিকে ইভানের ফোনে একটা মেয়েকে কান্না করতে দেখে চমকে যায় এবং ভয় পেয়ে যায় ইভানের আব্বু। তখন ইভানের আব্বু অস্থির হয়ে বলে, এই মেয়ে, ইভানের ফোন তোমার কাছে কেন? আর এভাবে কান্না করছো কেন? ইভান ঠিক আছে তো? ইভানের কিছু হয়নি তো?
কিচ্ছু ঠিক নাই আঙ্কেল। ইভানের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি করব কিছু বুঝতে পারছি না। প্লিজ তাড়াতাড়ি আপনি হাসপাতালে আসুন। কথাটা বলে রাত্রি কান্না করতে থাকে। এদিকে ইভানের আব্বু একমাত্র ছেলের এই অবস্থার কথা শুনে কান্না করে ফেলে। ইভানের আম্মু মিসেস মেহের চৌধুরী ফোন লাউড স্পিকারে থাকার কারণে তিনি সব শুনতে পেয়েছেন। মিসেস মেহের চৌধুরী ইভানের এই অবস্থার কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলেন। ইভানের আব্বু কি করবে কিছু বুঝতে পারছে না। তিনি কাজের মেয়েকে মিসেস মেহের চৌধুরীর খেয়াল রাখার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় গাড়ি নিয়ে রাত্রিবেলা হসপিটালের উদ্দেশ্যে। ইভানের আব্বু কিছুক্ষণের মধ্যে হসপিটাল চলে আসে। ইভানের আব্বু ভিতরে আসতে সবাই সালাম দেয়, কারণ দেশের নাম্বার 1 বিজনেসম্যান বলে কথা। ইভানের আব্বু ওটির কাছে আসতে দেখতে পায় একটা মেয়ে বসে কান্না করছে। ইভানের আব্বুকে জিজ্ঞেস করে, এই মেয়ে, তুমি এখানে এভাবে কাঁদছো কেন? তুমি কি আমার ফোন ধরেছিলে? আপনি কি ইভানের আব্বু? আমি ইভানের আব্বু। কি হয়েছে ইভানের? ইভান কোথায়? অপারেশন থিয়েটারের ভিতরে নিয়ে গেছে। ডাক্তার এখনো বের হয়নি। আঙ্কেল, আমার ইভেন বাঁচবে তো? আর ইভানের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না আঙ্কেল। ইভানের আব্বু রাত্রির কথা শুনে হালকা হালকা কিছু বুঝতে পারলো যে এই মেয়েটাকে আর কেন ইভানের জন্য এভাবে কান্না করছে। রাত্রি তো কেঁদে চলেছে। ইকরাম চৌধুরী পায়চারি করছে আর রাত্রিকে সান্ত্বনা দিচ্ছে যে ইভানে কিছু হবে না। কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসে। ইকরাম চৌধুরী কিছু বলতে যাবে তার আগে রাত্রি বলে, ডাক্তার, আমার ইভান ঠিক আছে তো? আমার ইভানের কিছু হবে না তো? আমার ইভানকে প্লিজ আপনি ঠিক করে দিন। যত টাকা লাগে আমি দিব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। এখন কিছু বলা যাচ্ছে না। আশা করা যায় কিছুই হবে না। তবে তবে 2 ব্যাগ রক্ত লাগবে ইমার্জেন্সি। শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। কি গ্রুপের রক্ত ডক্টর? বি পজিটিভ। ডক্টর, আমার বি পজিটিভ। যত রক্ত লাগে নিন, তবুও আমার ইভানকে ঠিক করে দিন প্লিজ। একজনের থেকে 2 ব্যাগ রক্ত নেওয়া সম্ভব না। আপাতত আপনি সাথে আসুন আর 1 ব্যাগ জোগাড় করুন। রক্ত জোগাড় হয়ে যাবে, সেটা নিয়ে ভাববেন না। আমার ছেলেকে প্লিজ সুস্থ করে তুলুন। এর বিনিময়ে যা চাইবেন তাই পাবেন। চিন্তার কোনো কারণ নেই। আউট অফ ডেঞ্জার। আর ব্লাড দেয়া হয়েছে। এই ব্লাডটা গেলে আর 1 ব্যাগ ব্লাড লাগবে। কথাটা বলে রাত্রিকে নিয়ে গেল ডক্টর। ইভানের রক্তের সাথে রাত্রির রক্ত ক্রস ম্যাচিং করে। রাত্রির থেকে রক্ত নিতে লাগলো। 3 মিনিটে 1 ব্যাগ রক্ত বেরিয়ে গেল রাত্রির শরীর থেকে। তারপর সেই রক্ত নিয়ে ওটিতে ঢুকে পড়ল ডক্টর। ডক্টর রাত্রিকে কিছুক্ষণ সেখানে শুয়ে থাকতে বলল। রাত্রি কথা না শুনে ওটির সামনে এসে দাঁড়ালো আর কান্না করতে লাগলো। তখন ইকরাম চৌধুরী রেগে বলে, কি করে হলো এই অবস্থা আমার ছেলের? তারপর রাত্রি কান্না করতে করতে সব খুলে বলে ইভানের আব্বুকে। শুধু গাড়িতে রাইসে ছিল এটা বলেনি রাত্রি। রাত্রি কেন রাইসের কথা বলেনি সেটা কারণ আছে, যা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। ইকরাম চৌধুরী রেগে রাত্রিকে বলেন, যেই গাড়িটা ইভানকে ধাক্কা দিয়েছে সেই গাড়ির নাম্বার কি তোমার মনে আছে? না আঙ্কেল। সমস্যা নাই, আমি ইকরাম চৌধুরী খুঁজে বের করব কি আমার ছেলের এই অবস্থা করছে। সব কিছু আমার জন্য হয়েছে আঙ্কেল। ওর এই অবস্থার জন্য আমি দায়ী। ও যদি আমাকে ধাক্কা দিয়ে না সরিয়ে দিয়ে নিজেই সরে যেত তাহলে এমন হতো না। আমার ছেলে কাপুরুষ না যে প্রিয় মানুষটার মৃত্যুর মুখে ফেলে রেখে সে পালিয়ে যাবে। আর তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন মা? কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আরেক ব্যাগ রক্ত জোগাড় হয়েছে? হয়েছে। ওর আম্মু দিবে। ওর আম্মুর বি পজিটিভ রক্ত। কই, ওনাকে তো দেখছি না। উনি কি আসেনি? আসলে ইভানকে খুব ভালোবাসতো তো। ইভানের অ্যাক্সিডেন্টের কথা শুনে অজ্ঞান হয়ে যায়। এখন ঠিক আছে। তুমি যখন রক্ত দিতে যাও তখন ফোন দিয়েছিল আর এখনই আসছে, রাস্তার মধ্যে আছে। ওহ। রাত্রি বা ইভানের আব্বু আর কোনো কথা বলল না। রুমের সামনে পায়চারি করছে। এমন সময় ডক্টর বের হয়ে এসে বলল, ব্লাড জোগাড় হয়ে গেছে, যখন লাগবে বলবেন। ডাক্তার, ইভানের সাথে কি দেখা করা যাবে? প্লিজ একটাবার শুধু দেখে আসবো। জ্ঞান এখনো ফেরেনি। জ্ঞান ফিরতে অনেক দেরি আছে।
আচ্ছা, সমস্যা নেই, যান, দূর থেকে দেখে আসুন। আর কোনো প্রকার সাউন্ড করবেন না। ধন্যবাদ ডক্টর। কথাটা শুনে রাত্রি ওটির ভিতরে চলে গেল। রাত্রি গিয়ে দেখতে পেল ইভানের সরাসরি ব্যান্ডেজের কোনো অভাব নেই। ইভান চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে, নিষ্পাপ বাচ্চাদের মতো। ইভানের অবস্থা দেখে রাত্রির চোখ বেয়ে নিঃশব্দে পানি পড়তে লাগলো। ইভানের আপু ভিতরে আসলে ইভানের এই অবস্থা দেখে ওনার চোখও পানি চলে আসে। ইভানের আপু রাত্রিকে এভাবে কান্না করতে দেখে রাত্রির কাঁধে হাত রাখে এবং রাত্রি ইভানের আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইভানের আব্বু রাত্রি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবে কান্না করো না মা, ডক্টর তো বলছে ইভান ঠিক হয়ে যাবে, দেখবে ইভান সুস্থ হয়ে যাবে কয়েকদিনের ভিতর। এভাবে ইভানের সমস্যা হবে। তারপর ইভানের আব্বু রাত্রিকে নিয়ে বাইরে চলে আসে আর এক জায়গায় বসে থাকে। এমন সময় ইভানের আম্মু কাঁদতে কাঁদতে প্রবেশ করে। ইভানের আম্মু ইভান ইভান বলে চিৎকার করতে থাকে আর ইভানের আব্বুর কাছে এসে কান্না করতে থাকে। ইভানের আব্বু মিসেস মেহের চৌধুরীকে ইভান ঠিক আছে বলে কিছুটা শান্ত করায়। তারপর ইভানকে একটু দেখিয়ে নিয়ে আসে। ইভানের এই অবস্থা দেখে মিসেস মেহের চৌধুরী আরও কাঁদতে থাকে। ইকরাম চৌধুরী আর রাত্রি মিসেস মেহের চৌধুরীকে সামলাতে থাকে। এভাবেই কেটে গেল প্রায় 4-5 ঘন্টা। তারপর ডাক্তার এসে ইভানের আম্মুর থেকে এক ব্যাগ রক্ত নিয়ে ইভানকে আবারও ব্লাড দিতে থাকে। কারোর চোখে কোনো ঘুম নেই। মিসেস মেহের চৌধুরী অনবরত কাঁদতে থাকে। রাত্রি আর ইকরাম চৌধুরী তাকে সামলাতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কিছু লাভ হয় না। কোনোভাবে মিসেস মেহের চৌধুরী কান্না থামছে না। প্রায় সকাল 8টার সময় ইভানের জ্ঞান ফিরে। ইভানের জ্ঞান ফিরে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মিসেস মেহের চৌধুরী একটু শান্ত হয়। কিছুক্ষণ পর ইভানকে বেডে শিফট করা হয়। ইভানকে বেডে শিফট করা হলে ইভানের আব্বু আম্মু ইভানের কাছে যায়। ইভানকে দেখে ইভানের আম্মু মিসেস মেহের চৌধুরী কাঁদতে থাকে। তখন ইভান বলে, এভাবে কাঁদছো কেন আম্মু? তোমার ছেলের কিছু হয়নি? ইভানের মুখে আম্মু ডাক শুনে মিসেস মেহের চৌধুরী আর ইকরাম চৌধুরী অনেক অবাক হয় আর ইভানের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি তোর কি হই? কেন আম্মু? সরি আম্মু, আব্বু তোমাদের সাথে এত বছর ধরে বাজে ব্যবহার করার জন্য আমাকে তোমরা মাফ করে দাও। ইভানের কথা শুনে মিসেস মেহের চৌধুরী ইভানের মুখে চুমু খেতে লাগে। তখন ইভান বলে, আম্মু এভাবে চুমু খাচ্ছ কেন? আমি কি এখনো ছোট আছি নাকি? তুই আমার সেই 5 বছর আগের পিচ্চি ইভান আছিস আর থাকবি। আম্মু তুমি আমাকে সেই 15 বছর ধরে কত ভালোবাসো, আর আমি সন্তান হিসেবে তোমাদের সাথে সর্বদা খারাপ ব্যবহার করেছি। আমাকে মাফ করে দাও আম্মু। বোকা ছেলে, কোনো মা কি তার সন্তানের উপর রেগে থাকতে পারে? তুই আমাকে মা বলে ডেকেছিস, এতেই আমার সব অভিমান মুছে গিয়ে তোকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন জেগেছে। আচ্ছা আম্মু, তুমি আমাকে এত ভালোবাসো কেন? কে তোকে ভালোবাসে? আমি তোকে কেন ভালোবাসতে যাব? ঠেকা পড়ছে আমার। ইভান আর তার আম্মুর কাহিনী দেখে ইকরাম চৌধুরী একটা বড় নিঃশ্বাস ফেলে। অবশেষে 15 বছর পরে মিসেস মেহের চৌধুরী মা ডাক শুনতে পেলেন। ইভান চারিদিকে তাকাতে থাকে, তার চোখ কিছু একটা খুঁজছে কিন্তু পায় না। ইভান রাত্রিকে দেখতে না পেয়ে একটা মিথ্যা হাসি দেয়। তখন ইকরাম চৌধুরী বলে, তুই যাকে খুঁজছিস সে নাই, তার বাবা তাকে জোর করে নিয়ে চলে গেছে কিছুক্ষণ আগে। তুমি কিভাবে জানলে আব্বু আমি কাকে খুঁজছি? জানি জানি, আমি সব জানি। মেয়েটা যে তোকে পাগলের মতো ভালোবাসে সেটাও আমি কাল রাত থেকে তিলে তিলে বুঝতে পেরেছি। সত্যি তুই লাকি যে ওর মতো একটা মেয়ে তোকে এভাবে ভালোবাসে। ইভান ওর আব্বুর কথা শুনে কিছু বলল না, মাথা নিচু করে আছে। তখন ইভানের আব্বু বলল, কি রে, মন খারাপ করলি কেন? কি হয়েছে? আর রাত্রি মামনিকে বা তার আব্বু এভাবে জোর করে নিয়ে চলে গেল কেন? ওর আব্বুর বিয়ে ঠিক করে ফেলেছে আব্বু। তাতে কি, বিয়ে তো আর হয়ে যায়নি। ঠিকানা দে, আমি রাত্রি মামনিকে নিয়ে আসি। না, যা করার আমি করব। তুই কি করবি আর কিভাবেই বা করবি? তোর সুস্থ হতে তো বেশ কয়েকদিন লেগে যাবে। রাত্রির বিয়ে ঠিক হয়েছে ওর ফুফাতো ভাইয়ের সাথে। ওর ফুফাতো ভাই এখন বিদেশে আছে, কয়েক সপ্তাহ পর আসবে দেশে রাত্রিকে বিয়ে করতে। আর ততদিনে আমিও সুস্থ হয়ে যাব, আর আমার প্রিয় মানুষটাকে আমি গিয়ে নিয়ে আসবো। তবে যাই করিস না কেন, রাত্রি মামুনিকে জীবন থেকে হারাস না। রাত্রি মামুনির মতো কেউ তোকে দ্বিতীয়বার ভালোবাসবে না এভাবে।
জানি সেটা। আর একটা কথা, রাত্রি তোমার বৌমা হয়ে আসবে, তোমাকে কথা দিলাম। সুস্থ হয়ে আমার বৌমাকে সাথে নিয়ে না আসলে কিন্তু তোকে বাসায় ঢুকতে দিব না আমি। বৌমা না হতে এত কিছু, আর বৌমা হয়ে আসলে আমার কি হবে তা পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। কি আর হবে, এভাবে আড্ডা দেওয়া, রেগে যাওয়া, আরো অনেক কিছু বন্ধ হয়ে যাবে। আব্বু, আমার একটু হেল্প লাগবে তোমার। বল, কি হেল্প? রাত্রির উপর নজর রাখার জন্য তাদের বাড়িতে আশেপাশে কিছু লোক সেট করে দাও। কখন কি হয় বলা তো যায় না, হুট করে ওর ফুফাতো ভাই যে কোনো সময় চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। এইদিকে আব্বু, তুমি আমাকে এইভাবে জোর করে নিয়ে আসলে কেন? আমি ইভানকে ভালোবাসি। তোর বিয়ে ঠিক হয়েছে, এটা মাথায় রাখিস। আর তোর বিয়ে হবে শুধু আমার বোনের ছেলের সাথে। তুই কারে ভালোবাসিস না, এটা কোনো মূল্য আমার কাছে নেই। ইভান আমার জন্য মরতে বসেছে আব্বু। ওকে ছাড়া বাঁচবো না আব্বু। প্লিজ আব্বু, আমাকে যেতে দাও। কথাটা বলে রাত্রি অঝোর ধারে কাঁদতে লাগলো। ওর আব্বুর পা জড়িয়ে ধরে রাত্রি আপু রাত্রিকে একটা রুমে নিয়ে যায়। তারপর রাত্রিকে রুমের মধ্যে আটকে দিয়ে ওর আব্বু বলে, তোর বিয়ে হলে আমার বোনের ছেলে রাফির সাথেই হবে, আর সেটাও কয়েকদিনের ভিতরে। এই কয়েকদিন তোর রুমের মধ্যে থেকে বেরোনো বন্ধ। আব্বু আবার কথা শুনো। আব্বু, আব্বু। রাত্রি কাঁদতে কাঁদতে তার আব্বুকে ডাকতে লাগলো, কিন্তু ওর আব্বু কথা না শুনে রুম লক করে দিয়ে চলে গেল। রাত্রি কী করবে বুঝতে পারছে না। রাত্রি এক এক করে ঘরের পুরো জিনিসপত্র ভাঙতে লাগলো। রাত্রি প্রায় ঘরের সব জিনিস ভেঙে ফেললো, কিন্তু কেউ এলো না। এদিকে রাত্রির আব্বু ফোন করে তার বোনের ছেলে রাফিকে কল করে সব কিছু বুঝিয়ে বলে। তখন রাফি বলে, মামা, আমার এখানে একটু সমস্যা হয়েছে। আমি 2 সপ্তাহের মধ্যে আসছি। এই 2 সপ্তাহ রাত্রিকে দেখে রেখো। ও বাসা থেকে কেন কোনো রুম থেকে যেন বের হতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি এই দিকটা দেখছি, তুই তাড়াতাড়ি আসার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব দেশে যাওয়ার জন্য। তারপর রাত্রি আপু রাফির সাথে আরও কিছু কথা বলে ফোন রেখে দেয়। তখন রাত্রির আম্মু বলে, তুমি কি কাজটা ঠিক করছো? রাত্রির মনের বিরুদ্ধে গিয়ে এসব করে? আমার কাছে আমার বোনকে দেয়া কথাটা গুরুত্বপূর্ণ। এতে সেটা কার মনের বিরুদ্ধে সেটা আমি দেখব না। রাত্রি যদি নিজের কিছু ক্ষতি করে দেয় তখন কি হবে? রাত্রিকে ওই ছেলের কাছে যেতে দেওয়াটাই ভালো হবে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। তুমি চুপ করো, তোমাকে এত চিন্তা করতে হবে না। আর একটা কথা, রাত্রি যদি রুম থেকে বের হতে চায় তো খবর আছে। কথাটা বলে রাত্রির আব্বু তার রুমে রেগে চলে গেল। রাত্রির আম্মু কিছু বুঝতে পারছে না। একদিকে রাত্রির ভালোবাসা, আরেকদিকে রাত্রির আব্বুর বোনকে কথা দেওয়ার জেদ। রাত্রির আম্মু কম মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। এদিকে রাত্রি কি করবে কিছু বুঝতে পারছে না। রুম থেকে শত চেষ্টা করেও বের হওয়ার কোনো উপায় নেই। হঠাৎ করে রাত্রি তার ফোনটার কথা মনে পড়ে। রাত্রি তার ফোনটা হাতে নিয়ে ভার্সিটি প্রিন্সিপালকে ফোন করে ইভানের ফাইল থেকে তার আব্বুর নাম্বারটা কালেক্ট করে তাকে দিতে বলে। প্রায় 5 মিনিট পর প্রিন্সিপাল রাত্রিকে ইভানের আব্বুর ফোন নাম্বারটা দেয়। রাত্রি নাম্বারটা নিয়ে সাথে সাথে কল করে। ইভানের আব্বু কলটা রিসিভ করতে রাত্রি কাঁদতে কাঁদতে বলে, আঙ্কেল, আমি রাত্রি বলছি। আঙ্কেল, ইভানের কি অবস্থা এখন? জ্ঞান ফিরেছে তো? আরে মা, তুমি টেনশন করো না। ইভানের জ্ঞান ফিরছে আর সুস্থ আছে। আর তুমি এভাবে কাঁদছো কেন? আঙ্কেল প্লিজ, ইভানকে ফোনটা দিন না একটু। রাত্রি কেঁদে কেঁদে বলছি ইভানের আব্বু ইভানের পাশে থাকায় সাথে সাথে ইভানকে রাত্রি কথা বলে ফোনটা দেয়। ইভান ফোনটা নিয়ে অস্থির হয়ে বলে, কোথায় আছেন? আর সব কিছু ঠিকঠাক আছে তো? কিছু ঠিক নেই। আব্বু আমাকে রুমের মধ্যে আটকে রেখেছে আর বলেছে কয়েকদিনের ভিতরে বিয়ে দিয়ে দিবে। এভাবে কাঁদছো কেন? আমি আছি তো, টেনশন করো না। আমি ঠিক সময় গিয়ে তোমাকে নিয়ে আসবো। আমি তোমাকে অনেক ভালোবাসি ইভান। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তোমাকে না পেলে আমি মরে যাব। এই পাগলামি করে নিজের কোনো ক্ষতি করবে না। আমি গিয়ে ঠিক সময় তোমাকে নিয়ে আসবো। আমার থেকে কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না। ইভানের কথা শুনে রাত্রি কিছু বলতে যাবে, তার আগে রাত্রি আপু রুমে ঢুকে রাত্রির কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে ফ্লোরে এক আছাড় মেরে ভেঙে ফেলে আর রুম থেকে বের হয়ে যায়। ফোনের ওই পাশ থেকে ইভান বুঝতে পারে যে রাত্রির ফোন ভেঙে ফেলেছে। এটা বুঝতে পেরে ইভান অনেক রেগে যায়।
ইভান রেগে ওর আব্বুর ফোনটা সজোরে দেওয়ালে একটা বাড়ি মারে, সাথে সাথে ফোনটা ভেঙে চুরমার হয়ে যায়। ইভানের আব্বু আম্মু ইভানের রাগ দেখে ইভানকে শান্ত করতে করতে বলে, এই 15 দিনে ইভান প্রায় অনেকটা সুস্থ হয়ে গেছে, আর তার আব্বু আম্মু তাকে বাসে নিয়ে যাবে আজ হসপিটাল থেকে। তারপর রিলিজ নিয়ে হসপিটালের বাইরে বের হয় ইভান আর তার আব্বু আম্মু। ইভানের শরীরে কয়েক জায়গায় এখনও ব্যান্ডেজ করা। ইভান তার আব্বু আম্মুর সাথে হসপিটাল থেকে বের হওয়ার সাথে সাথে তার ফোনটা বেজে ওঠে। আপনারা হয়তো ভাবছেন ইভানের ফোন তো রাত্রি কাছে এখনও নষ্ট হয়ে পড়ে আছে, তাহলে ইভানের কাছে ফোন আসলো কেমনে? আসলে ইভান তার আব্বুর দ্বারা সিমটা রিপ্লেস করে নিয়ে আসে আর একটা নতুন ফোন সেট ঢুকিয়ে ওপেন করে, কারণ এই সিমে অনেক পার্সোনাল কিছু আছে। ইভান ফোনটা রিসিভ করতে ফোনের ওপাশ থেকে একটা ছেলে বলে, ভাই কাজ হয়ে গেছে? থাকো এখানে, আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। হসপিটালের সামনে একটা গাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ভাই। ইভান ফোনটা কেটে দিয়ে তার আব্বুকে উদ্দেশ্য করে বলে, আব্বু তুমি আম্মুকে নিয়ে বাসায় যাও, আমার একটু কাজ আছে, আমি আসছি। এখন কিসের কাজ তোমার বুঝলাম না আমি। ঠিকভাবে তো সুস্থই হও নাই এখনো। জাস্ট 30 মিনিট, আমি যাবো আর আসবো, তোমরা যাও। 30 মিনিটের বেশি যেন দেরি না হয়, মনে থাকে যেন, না হলে কিন্তু বাসায় ঢুকতে দিব না। দেরি হবে না, তোমরা যাও এখন। একটা গাড়ি আর ড্রাইভার রেখে গেলাম, কি কাজ আছে তাড়াতাড়ি সেরে আয়। গাড়ি নিয়ে যাও, আমার গাড়ি লাগবে না। তারপর ইভান তার আব্বুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বাসে পাঠিয়ে দেয়। ইভানের আব্বু আম্মু যেতেই ইভানের সামনে একটা কালো কার এসে থামে এবং ইভান সেটাতে চড়ে চলে যায়। প্রায় 10 মিনিট পর কারটা একটা জঙ্গলের দিকে ঢুকে একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ায়। ইভান কার থেকে নেমে বাড়ির ভিতরে চলে যায়। বাড়ির আশেপাশে শত শত ছেলেপেলে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। ইভানকে আসতে দেখে একটু আগে ফোন করা ছেলেটা ইভানের সামনে আসে। ইভান ছেলেটাকে জিজ্ঞেস করে, কোথায় আছে? রুমে রেডি আছে, বাধা অবস্থায়। কথাটা শুনে ইভান একটা রুমে চলে যায়। গিয়ে দেখে একটা চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। ইভান গিয়ে তার সামনে একটা চেয়ারে বসে পড়ে। ইভানকে দেখে সামনে চেয়ারে বাঁধা অবস্থায় যে মেয়েটা আছে সে অনেকটা ভয় পেয়ে আছে। ইভানের সামনে চেয়ারে বাঁধা অবস্থায় যে মেয়েটা আছে সে আর কেউ না, সে হলো রাইসা। রাইসা ইভানকে দেখে বলে, আমাকে এখানে তুলে এনেছিস কেন? হিসাব নিকাশ শেষ করতে। কিসের হিসাব নিকেশ? আর আমি তোর কি ক্ষতি করেছি? ছাড় আমাকে, আমি বাসায় যাব। যাবি তো, এত তাড়া কেন? তুই কি ভেবেছিস আমি সেদিন তোকে দেখিনি? রাত্রি না দেখলেও আমি ঠিকই দেখেছি। কারের মধ্যে তুই বসেছিলি আর ইচ্ছা করে আমাকে ধাক্কা দিয়েছিলি প্রতিশোধ নেওয়ার জন্য। একটা কথায় মাথায় ঢুকছে না? তুই বেঁচে গেলি কিভাবে? যেভাবে ধাক্কাটা দিয়েছিলাম তোর তো সেখানেই মরে যাওয়ার কথা। তুই মারবি এই ইভান ভাইকে, যেখানে মৃত্যু এই ইভান ভাইকে ভয় পায়। মানে ইভান ভাই মানে কি? তুই যেটা ভাবছিস সেটাই। আমি হলাম সেই ইভান ভাই, যার কথা শুনলে বাঘে হরিণে একই ঘাটে পানি খায়, যার কথা শুনলে মানুষ মৃত্যুকে সামনে দেখে। আমি হলাম সেই ইভান ভাই, যার নাম শুনলে জন্ম হওয়া বাচ্চারা পর্যন্ত তার মায়ের পেটে আবার ঢুকে যেতে চায়। আমি হলাম সেই ইভান ভাই, যার নামে বাংলাদেশে পুরো বস্তি মাস্তান থেকে মাফেরা পর্যন্ত চলে। রাইসা কি বলবে কিছু বুঝতে পারছে না। রাইসা যেন নিজের মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। ইভান হলো বাংলাদেশের একমাত্র মাফিয়া কিং, যার নামে পুরো বাংলাদেশের মাফিয়া চলে। সেখানে পুলিশ মাস্তান দিয়ে কোনো কাজ হয় না, সেখানে ইভান ভাইয়ের নাম শুনলে সবাই কাঁপে। প্লিজ আমাকে মাফ করে দে। আমি না জেনে তোর সাথে এমন করে ফেলেছি, শুধু আমার ভাইয়ের ওই অবস্থার জন্য। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি বাঁচতে চাই। একটা ভালো কথা মনে করে দিলি। তোর ভাই এখন কোথায় আছে? আমার ভাই এখনো হসপিটালে আছে। তুই মাথায় যেভাবে মেরেছিলি, আমার ভাই মরতে মরতে বেঁচে উঠেছে। আরও 5-6 মাস লাগবে সুস্থ হতে। যাই হোক, তোর একটা তারিফ করতেই হয়। তোর ভাইয়ের এই অবস্থা প্রতিশোধ নিতে তুই আমাকে মারতে চলে এসেছিলি, যেখানে দোষ তোর ছিল। প্লিজ আমাকে মাফ করে দে। আমি আমার ভাইয়ের ওই অবস্থা মেনে নিতে পারিনি। হসপিটাল থেকে যখন বাসায় ফিরছিলাম তখন রাত্রি ম্যাম আর তোকে একসাথে দেখেছিলাম। তোকে দেখে আমার মাথা ঠিক ছিল না। রাত্রি ম্যামকে সহ তোর উপরে গাড়ি চালিয়ে দিয়েছিলাম। প্লিজ
আমাকে মাফ করে দে শেষবারের মতো। কান্না করতে করতে আকুতি মিনতি করে বলল রাইসা। ইভানের রাইসার দিকে তাকিয়ে একটু মায়া হয়। ইভান ভাবে এই ভাইয়ের এই অবস্থার জন্য আমি দায়ী। আর একটা বোন তার ভাইকে ভালোবাসে, আমাকে মারতে আসবে এটাই স্বাভাবিক। তখন ইভান বলল, এখন আমার খুন খারাপি করার কোনো ইচ্ছে নেই, আর কোনো মেয়ে মানুষকে মারার আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই। আর তোকে দেখে আমার মায়া হচ্ছে। ঠিক কলেজে যেমন তুই পা জোরে ধরে কান্না করে বলেছিলি, তুই আবার বেইমানি করবি না তো? প্লিজ আমাকে ছেড়ে দে, এই ভুল আমি আর দ্বিতীয়বার করবো না যতদিন বেঁচে থাকবো। তোকে এবারের মতো ছেড়ে দিচ্ছি, শুধু তোর ভাইয়ের দিকে তাকিয়ে, কারণ তোর ভাইয়ের এই অবস্থা আমি করেছি। আর এখন যদি আবার তোকে শেষ করে দেই তাহলে সেটা ঠিক হবে না। নেক্সট টাইম যদি আমাকে মারা তো দূরের কথা, আমাকে টাচ করারও চিন্তা ভাবনা মাথায় আনিস, তাহলে পরের সেকেন্ড আর দেখতে পারবি না। আর একটা কথা, বাইরে যদি কোনো মানুষ তো দূরে থাক, কোনো পোকা মাকড় জানে যে আমি সেই ইভান ভাই, তাহলে সেদিন তোর মৃত্যু অনিবার্য। কথাটা বলেই ইভান রুম থেকে বেরিয়ে যায় আর রুমের বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েটাকে মেরে ফেলার কোনো দরকার নেই। যেখান থেকে তুলে এনেছিলে ঠিক সেখানে গিয়ে রেখে আসো। কিন্তু ভাই, কোনো কিন্তু না, আমি যেটা বলছি সেটা করো। এই মেয়ের আর কোনো দিন দ্বিতীয়বার সাহস হবে না আমাকে টাচ করার। ভাই মেয়েটা যদি বাইরে গিয়ে আপনার তথ্য ফাঁস করে দেয়? সেটা তোমার ভাবতে হবে না, যেটা বলেছি সেটা করো। আচ্ছা ঠিক আছে ভাই। তারপর ছেলেটা রুমে রাইসাকে খুলে তার চোখে একটা কালো কাপড় বেঁধে দিল। তারপর একটা গাড়িতে ঢুকিয়ে দিল। তারপর গাড়িটা রাইসাকে নিয়ে চলে গেল রেখে আসার জন্য। তারপর ইভান ছেলেটাকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, এমন সময় ইভানের ফোনটা বেজে ওঠে। ইভান তাকিয়ে দেখে তার আব্বু। ইভান ফোনটা রিসিভ করতেই তার আব্বু বলে, ইভান, কোথায় তুই? আছি এক জায়গায়। কেন, কি হয়েছে? বললাম না কিছুক্ষণের মধ্যে আসছি, তবুও ফোন দেওয়ার মানে কি? এইমাত্র খবর পেলাম রাত্রি মামুনির বাসায় নাকি ওই ছেলেটা আর তার আব্বু আম্মু এসেছে। তুই যা কথা বলেছিলি। ধন্যবাদ আব্বু। আমি কি আসবো রাত্রি মামুনিদের বাসায়? না, তোমার আসার দরকার নেই, তুমি রেডি থাকো, আমি তোমার বৌমাকে সাথে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, বেশি ঝামেলা করবি না। কোনো সমস্যা বা সিচুয়েশনের বাইরে চলে গেলে আমাকে ফোন দিবি। আর আসলে রাত্রি মামুনিকে সাথে নিয়ে আসবি। আরে আব্বু, তুমি তো জানো আমি যেটা চাই সেটা না নিয়ে আসা পর্যন্ত আমি আসি না। ফোন রাখো, আমি তোমার বৌমাকে নিয়ে বাসায় আসছি কিছুক্ষণের মধ্যে। কথাটা বলেই ইভান ফোনটা কেটে দেয়। তারপর সাথে থাকা ছেলেটাকে বলে, চলো আমার সাথে, আর কিছু ছেলে পেলে নিয়ে নাও ফার্স্ট। কেন ভাই, কিছু হয়েছে নাকি? এর তো কিছু জানার লাগবে না, সাথে গেলেই বুঝতে পারবি। চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, চলো। আর পোলাপান কত নিব? বেশি লাগবে না, তবুও ঝামেলা হলেও হতে পারে। নিয়ে নে 50টার মতো সাথে মেশিন। আচ্ছা ঠিক আছে। তারপর ইভান একটা রুমে ঢুকে দুইটা G18 নিয়ে নেয়। দুই পকেটে দুইটা রেখে একটা গাড়িতে উঠে বসে। তারপর রাত্রির বাসার উদ্দেশ্যে যেতে লাগে। ইভানের গাড়ির পিছনে আরও 5টা কার। গাড়ির ভিতরে 40 থেকে 50টা ছেলে, যাদের সবার কাছে একটা করে গান আছে। এদিকে রাত্রিদের বাসার ভিতরে বসে আছে রাত্রির আব্বু আম্মু আর রাত্রির ফুফাতো ভাই রাফি আর তার আব্বু আম্মু। রাফি নামের ছেলেটা প্রস্তুতি নিয়ে এসেছে রাত্রিকে আজ বিয়ে করে নিয়ে যাবে। কিছুক্ষণ পর রাত্রিকে জোর করে নিচে নিয়ে আসা হয়। রাত্রি কী করবে কিছু বুঝতে পারছে না। রাত্রি কেঁদে চলেছে, কিন্তু সেদিকে কারোর আক্ষেপ নেই। এদিকে ইভানের কোনো খোঁজ খবর নাই। ইভান তো বলেছিল ও আসবে, এতদিন হয়ে গেল এখনও এলো না কেন? এই কথাগুলো ভেবে এই 15 দিন কাটিয়ে দিয়েছে রাত্রি ইভানের অপেক্ষায়। কখন ইভান আসবে আর ওকে নিয়ে যাবে। রাত্রি কী করবে বা তার কি করা উচিত কিছু বুঝতে পারছে না। রাত্রি মনে মনে ভাবতে থাকে হয়তো ইভানকে সে হারাতে চলেছে। ইভানকে হারিয়ে ফেলে রাত্রি আর কারোর হবে না। হয়তো এই পৃথিবী থেকে বিদায় নিবে সে। এসব ভাবছে আর কাঁদছে রাত্রি। আর রাত্রিকে ধরে আছে তার আব্বু। এমন সময় কলিং বেল বেজে ওঠে। রাত্রি ভাবে হয়তো ইভান এসেছে। এই ভেবে রাত্রি তার আব্বুকে ছাড়িয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে ইভানকে দেখে রাত্রি ইভানকে জড়িয়ে ধরে আর কাঁদতে লাগে। ইভান রাত্রিকে জড়িয়ে নিয়ে বলে, এই পাগলি, কাঁদছো কেন? আমি বলেছিলাম না সঠিক সময় চলে আসবো।
চলে এসেছি তো, কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ইভান কথাটা বলেই কেউ ইভানের বুক থেকে রাত্রিকে ছাড়িয়ে নেয়। ইভান তাকিয়ে দেখে একটা ছেলে, বয়সে তার থেকে একটু বড় হবে, মেবি এটাই হয়তো রাত্রির ফুফাতো ভাই রাফি। ইভান কিছু বলতে যাবে, এমন সময় রাফি নামের ছেলেটা কোমর থেকে একটা পিস্তল বের করে ইভানের কপাল বরাবর ধরে আর বলে, তোকে দেখার ইচ্ছে ছিল রে। তুই কে যে আমার হবু বউকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছিস? তুই এসেছিস রাত্রিকে নিয়ে যেতে। এখন যদি ট্রিগারে একটা চাপ দেই, তাহলে তুই আর এই পৃথিবীর অক্সিজেন গ্রহণ করতে পারবি না। আর তুই এসেছিস রাত্রিকে নিয়ে যেতে? হাউ ফানি! কথাটা বলে রাফি নামের ছেলেটা হাসতে থাকে। রাফির হাসি দেখে ইভানও হাসতে থাকে। এটা দেখে রাফি নামের ছেলেটা অবাক হয়, কেননা পিস্তলের সামনে দাঁড়িয়ে এভাবে হাসছে। ইভান দুই পকেট থেকে দু হাত দিয়ে দুইটা G18 বের করে রাফির কপাল বরাবর দুই পাশে ধরে। এটা দেখে রাফির হাসি থেমে যায়। রাফি ইভানের কপাল বরাবর একটা পিস্তল ধরে আছে, আর ইভান রাফির কপাল বরাবর দুইটা পিস্তল ধরে আছে। পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাত্রির আব্বু আম্মু আর রাফির আব্বু আম্মু তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। কি ঘটবে কেউ কিছু বুঝতে পারছে না। এমন সময় রাফি ইভানের কপাল থেকে পিস্তলটা নামিয়ে রাত্রির দিকে ধরে আর বলে, রাত্রি যদি আমার না হয়, তাহলে কারোরই হতে দিব না আমি। রাফি, তোর সাহস কিভাবে হয় আমার মেয়ের মাথায় পিস্তল ধরার? এটা যদি আগে জানতাম তাহলে তোকে আমার মেয়ের জামাই কেন, তোকে আর তোর মা বাবাকেও আমার বাসায় ঢুকতে দিতাম না। স্যার, আমার মেয়েকে, কুত্তার বাচ্চা। রাত্রির বাবা অনেক রেগে কথাটা বলে আর রাফির দিকে এগিয়ে আসতে থাকে। তখন রাফি বলে, মামা, আর এক পা যদি এগিয়ে আসো, তো রাত্রির মাথায় চালিয়ে দেব আমি। রাফি, মামা, আমি রাফি। যা চাই তা পাই, যা পাই না তা কারোর হতে দেই না। নিজের বাবা মাকে তো দেখবি, হারামখোর। কথাটা বলেই ইভান ইশারা দিতে বাইরে থাকা ইভানের সব ছেলেপিলে ভিতরে ঢুকে পড়ে আর 10টা ছেলেকে রাফির বাবা মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। আর তখন ইভান বলে, কি রে, এখন কি মনে হচ্ছে? এদিকে রাত্রি, অন্যদিকে তোর বাবা মা, আর তুই? রাত্রির গায়ে যদি একটা আঁচড় লাগে তো তোর বাবা মার আর তুই সেকেন্ডের মধ্যে পৃথিবী মায়া ত্যাগ করবি, সোয়ারে বাচ্চা। রাফি নিজের বাবা মাকে এই অবস্থায় দেখে কি করবে কিছু বুঝতে পারছে না। রাফি আর কিছু না ভেবে রাত্রির মাথা থেকে পিস্তলটা উঠিয়ে ফেলে। সাথে সাথেই রাত্রি ইভানকে জড়িয়ে ধরে। যা বাসায় গিয়ে ফিটার খা, হারামখোর। আর 3 দিনের মধ্যে যেই দেশ থেকে আসছিস সেই দেশে চলে যাবি, না হলে আর চতুর্থ দিনটা দেখতে পারবি না। চল যা, ভাগ। তারপর রাফি তার বাবা মাকে আর ইভানের ছেলেপেলেগুলো নিয়ে চলে যায়। ইভান রাত্রিকে নিয়ে চলে আসতে যাবে, এমন সময় রাত্রির আব্বু রাত্রির হাত ধরে ফেলে। রাত্রির আব্বু রাত্রির হাতটা ধরে ইভানের একটা হাত ধরে ইভানের হাতে তুলে দিয়ে বলে, তোমরা দুজন পারলে আমাকে মাফ করে দিও। আর বাবা ইভান, আমার মেয়েকে কোনো কষ্ট দিও না। ছোট থেকে অনেক আদর যত্নে মানুষ করেছি। আপনার প্রতি আমাদের কোনো রাগ নেই। আর রাতে আমাদের বিয়ে, আম্মুকে নিয়ে চলে আসবেন। অবশ্যই আসবো বাবা। আব্বু আম্মু পারমিশন দিলে আমি আমার বউকে নিয়ে যাই। যাও, নিয়ে যাও। তোমার বউকে তুমি নিয়ে যাবে, এখানে আমাদের বলার কিছু নেই। কি বলো রাত্রির আম্মু? নিয়ে যাও। তারপর ইভান রাত্রিকে নিয়ে চলে আসতে লাগলো। রাত্রি অবাক হয়ে শুধু ইভানের দিকে তাকিয়ে আছে। গাড়িতে উঠে ইভানের বুকে মাথা রেখে রাত্রি বলল, এত ভালো কখন থেকে সাজা হলো শুনি? মানে? এই যে আমার আব্বু আম্মুর সাথে যে ব্যবহারটা করলে, সেখানে আমি থাকলে কি বলতাম আমি নিজেও জানি না। আমার তো এখনো রাগ হচ্ছে আব্বুর প্রতি। দেখো, বাবা মা যতই ভুল করুক না কেন, তারা নিজেদের সন্তানের জন্যই সেই ভুল করে। হয়তো তোমাকে সুখী করার জন্য তারা এমনটা করেছে, কিন্তু তাদের একটা ভুল হয়েছে। তারা তোমাকে সুখী করার জন্য ভুল মানুষকে বেছে নিয়েছিল। আর মানুষ মাত্রই ভুল। বাবা মা যতই অন্যায় করুক না কেন, তাদের উপরে রেগে থাকতে নেই। আর নিজের বাবা মায়ের প্রতি, নিজের আব্বু আম্মুর প্রতি তুই যে ব্যবহারটা করেছিস সেটা কি? আমার ভুল ছিল যেটা আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছিলেন, আর আমি আমার ভুল শুধরে নিয়েছি। আব্বু আম্মুর থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি এখন তাদের একমাত্র ভালো সন্তান। দেখতে হবে না জামাইটা কার? ভার্সিটির রাগী ম্যাডাম লেডি কিডন্যাপার।
তোরে যদি না কিডন্যাপ করতাম, তোকে তো আমি পেতাম না। ইভান রাত্রিকে নিয়ে বাসার ভিতরে চলে আসে। ইভান তাকিয়ে দেখে পুরো বাসা সাজানো হচ্ছে। ইভান রাত্রি গাড়ি থেকে নামতেই ইভানের আম্মু ইভানকে ধাক্কা দিয়ে রাত্রিকে নিয়ে ভিতরে চলে যায়। ইভান অবাক হয়ে তার আম্মুর কাহিনী দেখছে। তখন ইভানের আব্বু ইভানের কাছে এসে বলল, তোর জন্য আমার দুঃখ হচ্ছে। হ্যাঁ, এভাবে তাকিয়ে কি দেখছিস? আজ থেকে দেখবি এই মা মেয়ে মিলে তোর কি অবস্থা করে, যেমন আমার অবস্থা হয়েছিল। সেটাই তো দেখছি। যেখানে আমার সাথে কথা বলার জন্য বাহানা খুঁজতো, সেখানে আমাকে 1 পয়সাও দাম দিল না। কেবল তো শুরু, দেখ সামনে কি হয়। তোর জন্য খুব কষ্ট হয় রে। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। আজ থেকে তোর আড্ডা দেওয়া, মারামারি সব কিছু বন্ধ হয়ে যাবে। তোর এই কষ্টের কথা ভাবতেই আমার বুকটা স্যাঁত করে ওঠে। আব্বু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। যা ভিতরে যা। ইভান বাসার ভিতরে ঢুকেই তো অবাক। ইভান ভিতরে ঢুকে দেখে আবির আরামসে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। ইভানকে আবিরের সামনে বসে পড়ে। তখন আবির বলে, কি রে, খাবি? না, তুই খা ভাই। তুই যেভাবে খাচ্ছিস মনে হচ্ছে বিয়ে বাড়ি পড়ে থাকা হাড় চিবাচ্ছিস। তুই কি অপমান করতেছিস? করলাম তো। থাক, কিছু করব না। তোর কিছু হলে আবার রাত্রি ম্যাম বিধবা হয়ে যাবে, আর কলেজে আমাকে পিটবে। সেই দিনের কথা মনে করলে গালটা মনে হচ্ছে এখনো ব্যথা করছে। তা তুই কিভাবে এখানে? আমার ফোন নাম্বার তো তোর কাছে ছিল না, আর না ছিল বাসার ঠিকানা। তুই কেমনে উড়ে এসে খেতে বসলি? তুই সেদিনের পর থেকে আর কোনো খবর নাই। জানিস কত টেনশনে ছিলাম আমি। আর আজকে কলেজ থেকে সাহস করে অফিস রুম থেকে তোর বাসার ঠিকানা নিয়েই এখানে। তোর তো কোনো নাম্বার বা কোনো কিছু ছিল না আমার কাছে। আসলে সেদিন তোর কাছ থেকে আসার পর। থাক, কিছু বলতে হবে না, সব জানি আমি। এখন একটু শান্তি করে খেতে দে। হ্যাঁ, রাত 12টা। বাসঘরের সামনে দাঁড়িয়ে আছে ইভান। ইভানের আর রাত্রির বিয়েটা একদিনের মধ্যে হঠাৎ করে হলো, অনেক ধুমধাম করে হয়েছে। কারণ তার আব্বু ইভানকে কল করে তার থেকে সব ব্যবস্থা শুরু করেছিলেন। আর ইনভাইটেশন, ইভানের আব্বু জানতো ইভান যেহেতু বলেছে সেহেতু রাত্রিকে সে নিয়েই আসবে। ইভান বুকে 52,82,892 কেজি সাহস নিয়ে বাসঘরে ঢুকে দেখে রাত্রি বিছানার মাঝখানে বসে আছে ঘোমটা দিয়ে। বাসঘরে আর রাত্রিকেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ইভান গিয়ে রাত্রির পাশে বসে। রাত্রি ঘুমটা ওঠাতে রাত্রি লজ্জা চোখে হালকাভাবে ইভানের দিকে তাকায়। ইভান রাত্রি তাকানো দেখে বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে। তখন রাত্রি ঘুমটা ফেলে ইভানকে ধরে বলে, কি রে, কি হয়েছে তোর? বুকে এভাবে হাত দিলি কেন? আপনার তাকানোটা সোজা বুকে এসে লেগেছে, তাই বুকে যন্ত্রণা শুরু হয়েছে। বুকে যন্ত্রণা হচ্ছে? তো এই যন্ত্রণা এখন কিভাবে সারবে জনাব? আপনার দ্বারাই সরবে, কারণ আপনি আমার সব রোগের একমাত্র ওষুধ, না পায় এক্সট্রা। হ্যাঁ? আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? কি কথা? এই যে আমি যে পরিমাণে রোমান্টিক, এইগুলো যদি আমি আমার বউয়ের উপরে অ্যাপ্লাই করি, আমার বউ সামলাতে পারতো তো। এখন তো আপনি আমার বউ, দেখি আমার রোমান্টিক আপনি সামলাতে পারেন কি না। মানে? মানে না, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কথাটা বলেই ইভান 4 ঠোঁট এক করে দেয়। ইভান স্ট্রবেরি মতো রাত্রি ঠোঁট খেতে লাগে। রাত্রিও ইভানকে রেসপন্স দিতে লাগলো। দুজনে ঠোঁট চুষে চকলেট খাচ্ছে। প্রায় 10 মিনিট চকলেট খাবারের পর ইভান রাত্রির শাড়ির আঁচলটা কোমর থেকে সরিয়ে দিয়ে রাত্রির নাভিতে কিস করতে থাকে। এমন সময় রাত্রির সাথে সাথে ইভানের মাথাটা রাত্রির নাভিতে চেপে ধরে। ছি ভাই, ছি। আপনাকে ভালো ভাবছিলেন, আপনি যে এত পরিমাণে লজ্জা সেটা আমি জানি না। এখনো বসে বসে দেখতে আছেন ওরা কি করছে না করছে, কোথায় কিস করছে না করছে। ছি ভাই, ছি। এটা আপনার থেকে আশা করিনি। আজকে জানলাম আপনি কি পরিমাণে লজ্জা। থাকেন ভাই, আপনি দেখেন ওরা কি করছে না করছে। আমি যাই, আমি তো আর আপনার মতো লুচু না।